কেমন আছেন আরুন এই স্যার? তো আল্লাহু আকবার স্যার আপনি স্যার আপনি আলহামদুলিল্লাহ স্যার আমি ভালো আছি স্যার। স্যার আমি খুব না খুশি স্যার আপনার শিক্ষার্থী হয়ে আপনি আমার এখানে আল্লাহু আকবার স্যার। না না না, ইটস ওকে। আপনার সেশনটা শুরু থেকে থাকার চেষ্টা করছি, মাঝে মাঝে হয়তো বের হয়ে গেছি, জি স্যার। কিন্তু মানে থাকার চেষ্টা করছি। যথেষ্ট ইফেক্টিভ ছিল এবং সময় উপযোগী হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আপনার বেশ ইনফরমেটিভ, ইটস এ গুড সাইন, ভেরি গুড সাইন। প্লিজ। এবং আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমি সিবিটি লেভেল 4 অ্যাসেসমেন্ট একবার দিয়েছি, নোটিফাইড হয়েছে, এখন ডি অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আর এমনিতেই আমি একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে জব করতেছি। আচ্ছা আপনার এটা দেখায় হচ্ছে যে আমার বেসিক। যে আপনার দেখায় টিভিএর সেক্টরের একটা দুর্বলতা একটা সফলতা একটু শেয়ার করবেন প্লিজ। টিভিএর সেক্টরটা নিয়ে আপনার একটা খারাপ দিক, আপনার মনের একটা ভালো দিক, একটা নেগেটিভ দিক শেয়ার করেন প্লিজ, আমরা একটু জানি। আমার কাছে যেটা ভালো লাগছে টিবেটের যেই মানে লার্নিং যে স্টাইলটা যেভাবে ডিজাইন করা হয়েছে, হুম। ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। চমৎকার। ডিজাইনের ভিতরে যাই থাকুক, মানে দ্য ওয়ে অফ সিস্টেম অফ লার্নিং বা টিচিং যেভাবে তারা সেট করে দিছে ক্রাইটেরিয়াটা, হুম। যে স্যান্ডউইচ মেথড বা অ্যাসেসমেন্ট ক্লাস করার রুমে। জন্য একজনকে স্যান্ডউইচ মেথড তাকে নোটেট করলো, তাকে মানে তার সমস্যাটা বুঝে, এই ব্যাপারগুলো আমার কাছে খুব এখানে ভালো আসার লেগেছে। পরে খুবই ভালো লাগছে। চমৎকার। কারণ এই জিনিসটা এই জন্যই ভালো হয়েছে, কারণ এই জিনিসটা আসলে আমরা ফরেন থেকে আসছে তো, হুম। ওদের সিস্টেমটা গুড। আর চমৎকার। নেগেটিভ যে জিনিসটা হয়েছে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। হুম। আমরা পার্টনারশিপ অ্যাক্টে একটা ধারা আছে যে ১,০০০ টাকার বেশি যদি মানে হয়, যদি কেউ যদি পার্টনারশিপ যদি না হয়, পার্টনারশিপ বিজনেস যদি নিবন্ধিত না হয়, হুম। ১,০০০ টাকার বেশি যদি পাওনা থাকে এটার জন্য মামলা করতে পারবে না। এই আইনটা যখন করা হয়েছে তখনকার সময় ১,০০০ টাকা এরকম ঢাকা শহরে এরকম কয়েক কাঠা জমি কিনা ফেলা যেত। ধরেন ঢাকা শহর অর্ধেকটা জায়গা, আপনি অনেক বড় জায়গা আছে, বর্তমানে কয়েকশো কোটি টাকার জায়গা আপনি ওই সময় ১,০০০ টাকা কিনতে পারতেন। আচ্ছা। যদি আমি একটা ক্যালকুলেশনে বলি, হুম। সেই ১৯৩২ সালের আইন এখনো পর্যন্ত আমরা ওই ১,০০০ টাকাই পড়তেছি। ওইটা যেমন ব্রিটিশরা যখন করে গেছে তখন ঠিক ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে আপনি যেটা বললেন যে যুগের সাথে আমরা যেটা আপডেট করি নাই, এই কারণে ওই জিনিসটা এখন এটাই ব্যাকডেট হয়ে গেছে। কিন্তু জিনিসটা ভালো ছিল তৎকালীন সময়ের জন্য। তো এখন আমাদের আমি যেটা আমি লাস্ট একটা অ্যাসেসমেন্টে যেই পাইছি, অ্যাসেসর পাইছি, উনি কোশ্চেন করার পরে পুরা সিরিয়ালটা সামনে নিয়ে ধরে, আপনি যা বলবেন ওইটার সাথে যদি না মিলে আপনার উত্তর মাইনাস। তো উনি আমাকে এরকম একটা কোশ্চেন করছিল, এরকম টাইপের যে ক্লাসে কি কি করা যাবে না। আচ্ছা। তো আমি বা কোনটা আমি ওনাকে বললাম যে এই কাজগুলো করা যাবে না। উনি আমাকে বলতেছে যে আপনার উত্তরটা হয় নাই। তাই আমি বললাম যে স্যার আমি যে কথাগুলো বলছি এগুলো কি আদৌ ক্লাসে করা যাবে? বলল যে না, আপনার কথাও ঠিক করা যাবে না, কিন্তু এখানে লেখা নাই তার জন্য আপনি নাম্বার পাবেন না, অতএব আপনি কাটা, আপনার নাম মার্কস কাটা। দেখেছেন। এটা হলো একজন অ্যাসেসর। আবার আরেকজন অ্যাসেসর এরকম আমি দেখছি যে উনি বলতেছে যে আপনি যা বলছে আমার এখানে যে কোশ্চেনটা করছে আপনার যদি কাছাকাছিও যায় তাইলে আমি আপনার মার্ক দিয়ে দেব। এখন ব্যক্তিভেদে সব জায়গায় ডিফারেন্স আছে আর কি। স্যার একটা কোশ্চেন ছিল, প্লিজ। পারমিশন দিলে আমি একটু বলতাম। হুম। প্লিজ। জি, আমি বলতে চাচ্ছিলাম, হচ্ছে সাধারণত কোন মানে একটা অ্যাসেসর একাধিক লেভেল কমপ্লিট করেও তো অ্যাসেসর হতে পারে এবং একটা লেভেল কমপ্লিট করেও সে সেটার বেসিসে অ্যাসেসর হতে পারে সিবিটি আদায় করে। কিন্তু আমার আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমাদের কোনটা বেছে নেওয়া উচিত, মানে আই মিন যে হচ্ছে একজন ব্যক্তি একাধিক স্কিল একাধিক লেভেল শেষ করতেছে, অথচ তার প্রতিটা পার্টিকুলারলি লেভেল ভিত্তিক তার হচ্ছে যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু স্কিল নেই তার। অথচ একজন একটার উপরে একটা সেক্টরের উপরেই হচ্ছে সে লেভেল শেষ করছে। সাপোজ হচ্ছে কেউ গ্রাফিক ডিজাইন শেষ করতেছে, ডিজিটাল মার্কেটিং, হয়তো গ্রাফিক ডিজাইন একটা লেভেল শেষ করতেছে, ডিজিটাল মার্কেটিং একটা শেষ করতেছে, কম্পিউটার অপারেশন করছে, পাশাপাশি আইটি সেক্টর বাদেও আইটি সেক্টর বাদে আদার্স যেগুলো আছে যেমন হচ্ছে ইয়ে ইংলিশ ফর ওয়ার্ক, তারপরে হ্যান্ড স্টিচিং, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আদার্স। তো হচ্ছে একাধারে লেভেলগুলো শেষ করলো, অথচ তার প্রতিটা লেভেল ওয়াইজ
সেই নলেজটা নেই, সেই স্কিলটা নেই যে সে সে মানে প্রতিটা লেভেল ওয়াইজ সে একজনকে ট্রেন আপ করতে পারবে। অথচ সে একাধিক লেভেল শেষ করে না, যে কোনো একটা দিকে একটা লেভেলের উপরেই সে হচ্ছে সিবিটি এন্ড এ দিতে চাচ্ছে, সেটার বেসিসে সে ট্রেনার এবং অ্যাসেসর হতে চাচ্ছে। তো হচ্ছে কোনটা মানে মোস্ট কাইন্ড অফ কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আসলে লেভেলগুলো শেষ করতে হবে নাকি হচ্ছে একটা লেভেলের উপরেই সেই স্কিলটাকে পারফেক্ট তার আয়ত্তে আনতে হবে, নাকি একাধিক হারে সে 15-20টা লেভেল করে যাক অথচ তার কোনো জ্ঞান থাকলো না, মানে কোনটা ভালো হতো? চমৎকার একটা বিষয়। আমি আপনার প্রশ্ন থেকে একটা বিষয় বুঝতে পেরেছি। আপনি হয়তোবা সংক্ষিপ্ত করে এই প্রশ্নটাই করতে চেয়েছিলেন যে আমার অনেকগুলো অকুপেশনের উপর লেভেল করা আছে, এখন আমি সিবিটি লেভেল 4 পাস করব, এখন আমি কোন লেভেলের উপর সিবিটি এটা করব, এটা? হ্যাঁ, আংশিক এটাও, আবার আচ্ছা, হচ্ছে এটার অ্যান্সারটা আমি আগে আমি দিয়ে যেটা নিচ্ছি, বোঝাইতে চাইলাম, পরে আমি সবগুলো বলতেছি। আমার লেভেল বলতে আমি করছি হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 3 করছি, গ্রাফিক ডিজাইন লেভেল 3 করছি, ডিজিটাল মার্কেটিং লেভেল 3 করছি, আর নন সার্টিফাইড আমার গ্রাফিক ডিজাইন লেভেল 2 এন্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং লেভেল 3 আছে। ইনশাআল্লাহ আগ্রহী ব্যবসার ইচ্ছা আছে, দেখা যাক। মানে ওই দুটো নন সার্টিফাইড, আমার সার্টিফিকেট নেই। অ্যাজ এ আমি একটা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানে ট্রেনার হিসেবে আছি গ্রাফিক ডিজাইনের। তো আমি বেশ কিছু জিনিস রিয়েলাইজ করলাম, যেহেতু আমাদের প্রতিষ্ঠানেও একাধারে অ্যাসেসমেন্ট চলতে আছে, অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আমি এখন ট্রেনার হিসেবে আছি। এখানে আমার ম্যামও নিজেও আছে, আমি যার থেকে গ্রাফিক ডিজাইন শিখছি সেই ম্যামও এখানে আছে, গ্রুপে অ্যাড আছে। হয়তো ম্যাম শুনছে আমার কথা। আচ্ছা, উম, আহ, এখানে আমি সেই আপনাকে ক্ষেত্রে এবার আমি অ্যান্সারটা করে ফেলি, আমার মাথা থেকে চলে যাবে প্লিজ আপু একটু। জি আমি আপনাকে অ্যান্সার করে ফেলি। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি মনে করতেছেন যে সিবিটি অ্যান্ড এ এটা কোনো একটা অকুপেশনে করতে হয়, এটা ভুল কনসেপ্ট। সিবিটি অ্যান্ড এ এটা আলাদা একটা কোর্স। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং করেছেন না, এইটা শুরু হয়েছে লেভেল 3 থেকে। ডিজিটাল মার্কেটিংয়ের লেভেল 1 আছে, শুনেছেন কখনো? কথা না বলেন। না না না, ডিজিটাল লেভেল মার্কেটিং 2 নাই, লেভেল 1 2 নেই। নাই কেন নাই, কেন কেননা নাই এটা শুনতে হবে। আপনি বুঝেন, ডিজিটাল মার্কেটিং একটা অকুপেশন, গ্রাফিক ডিজাইন একটা অকুপেশন, সিবিটি এটা একটা অকুপেশন। এখন সিবিটি এর কখনো লেভেল 1 শুনছেন? সিবিটি এর লেভেল 2 নাই, সিবিটি এর লেভেল 3 নাই। সিবিটি এর লেভেলটা শুরু হয়েছে 4 থেকে। ড্রাইভিং এর লেভেল 1 2, লেভেল 3 শুরু হয় নাই কিন্তু। এখন আপনাকে এটা বুঝতে হবে যে লেভেল 1 মানে কি। লেভেল 1 মানে হচ্ছে বস যা বলবে তা করবেন। লেভেল 2 মানে হচ্ছে একাধিক বস যা বলবে তা করবেন। লেভেল 3 মানে হচ্ছে আপনার বস যা বলবে তা করবেন এবং আপনি নিজে থেকে একটু স্বাধীনতা পাবেন। এই জন্যই ডিজিটাল মার্কেটিং মানে স্বাধীনতা পাবেন আপনি। আর লেভেল 4 মানে হচ্ছে পূর্ণ স্বাধীনতা পাবেন। এখন ধরেন আপনি একজন ট্রেনার হওয়ার পর আপনাকে যদি লেভেল 1-এ ট্রেনার হিসাবে ট্রেনার থাকতো, তাইলে কি হতো? ওই ট্রেনার বলতো সবাই পড়েন, এটা ট্রেনারে আরেকজন ট্রেনার বলতো, একজন সুপারভাইজার বলতো, দেন ট্রেনার বলতো সবাই পড়েন। মানে একজনের সুপারভিশনে সে কাজ করতো। এখন লেভেল 4 মানে হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারবে। এই জন্য একজন ট্রেনারকে লেভেল 1 2 3 পাস করতে হয় না। অর্থাৎ ওই যে আপনি বললেন যে স্কিল পার্ট, আমি কম্পিউটার করেছি, ডিজিটাল করেছি, গ্রাফিক্স করেছি, আমি একটাতে দক্ষ না, আমি একটাতেও দক্ষ না, আমি সবগুলোই পারি, কিন্তু আসলে কোনোটাতেই এক্সপার্ট না। এখন বিষয় হচ্ছে যে আপনি সিবিটিএ পাস করলে আপনি নিজে শিখবেন কিভাবে পড়াতে হয়। এবার কি আপনি অ্যান্সারটা ক্লিয়ার করতে পাচ্ছেন কিনা? যেমন ধরেন আপনি কম্পিউটারের উপর আপনি এভিডেন্স করতে পারেন না, সমস্যা নাই, কিন্তু আপনি যখন সিবিটিএ পাস করে ফেলবেন তখন কিন্তু আপনি সার্টিফাইড ট্রেনার, তখন কিন্তু আপনি সার্টিফাইড অ্যাসেসর। দেন তারপর আপনি কি করবেন, আপনার যেইটাতে আপনার অ্যাসেসমেন্ট নিতে ইচ্ছা, আপনি অ্যাসেসর পুলে আবেদন করার সময় আপনি বলবেন আমি ইংলিশ ফর ওয়ার্ক 2-তে অ্যাসেসমেন্ট নিতে চাই। আপনি বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপর অ্যাসেসমেন্ট নিতে চাই। আপনার যদি ওইটার উপর এক্সপিরিয়েন্স বেশি থাকে তাহলে আপনাকে সে দিয়ে দিবে। যদি আপনার এক্সপিরিয়েন্স কম থাকে, আপনারা অনেকেই জানেন যে 4 বছরের মতো এক্সপিরিয়েন্স দেখাতে হয়। সো 4 বছরের এক্সপিরিয়েন্স যদি আপনার ইংলিশ ফর ওয়ার্কে না থাকে তা আপনি ওটা নেবেন না। তাছাড়া আপনারা যারা আমার সাথে অ্যাটাচ থাকবেন, আপনাদেরকে কিন্তু আমি অ্যানালাইসিস করে দিব যে কোন অকুপেশনের উপর আপনি অ্যাসেসর হলে আপনি অ্যাসেসমেন্ট বেশি পাবেন এবং আপনার আর্নটা বেশি হবে। এগুলো কিন্তু আমি রিসার্চ করে দিই। মুন্নি আপু, আপনি একটু বলেন আপনার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, প্লিজ একটু বলেন। জি 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 স্যার, আমি বুঝতে পারছি। পুরো প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। কেউ একজন একটু রেসপন্স করবেন, আমার কথা ক্লিয়ারলি আপনাদের কাছে শোনা যাচ্ছে কিনা।
জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে সবাইকে আজকের এই চমৎকার সেশনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি। সো আমরা আপনাদের পরিচয়টা জানার দরকার ছিল, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যেহেতু আমাদের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমরা অল্প সময়ে অনেক কিছু জানতে এসেছি, চেষ্টা করছি আমরা কিছু জানার জন্য ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমি সরাসরি আমার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি, কারণ আমার লক্ষ্য হচ্ছে যে ইনফরমেশন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। সো আমরা টিভিএড সেক্টরে কাজ করছি অনেক দিন ধরেই, কিন্তু এই টিভিএড সেক্টর এটা আমাদের জন্য গ্রিন জব কি না এটাও আমাদের জানা উচিত। যেমন ধরেন আমি আমার অনেকেই আছে যে তাদের একাডেমিক পড়ালেখা রেখে মোটামুটি এই দিকে তারা আপাতত ফোকাস করছে। সো বিষয় হচ্ছে যে এই ফোকাস করাটা তার জন্য কতটা ঠিক। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কেউ কি কিছু বলতে চাচ্ছেন, প্লিজ একটু জানাবেন আমাকে। হ্যাঁ, রেকর্ড হবে, অসুবিধা নাই, রেকর্ড হবে, আপনারা কথা বলবেন, অসুবিধা নাই। আচ্ছা, বিষয় হচ্ছে যে অনেককেই দেখা যায় যে এই টিভিএড সেক্টর নিয়ে কাজ করতেছে, কিন্তু টিভিএড সেক্টরে আপনি কতটা গ্রোথ করতে পারবেন এবং এই সেক্টরের ভবিষ্যৎটা কি, এটা যদি আপনি প্রপারলি না বুঝেন, না জানেন, তাহলে 100% শিওর আপনি বিপদে পড়বেন। কিভাবে বিপদে পড়ে আমি ছোট্ট করে একটু বলি। কোনো এক গ্রামের কোনো একটা ছেলে এই যে লেভেল 3 এবং লেভেল 4 পাস করার পর সে যে কোনো একটা প্রতিষ্ঠানে 40 থেকে 50,000 টাকা স্যালারিতে একটা জব পেয়ে যায়। আচ্ছা, জব পাওয়ার পর তার প্রসেসটা কীরকম হয়? সে ভালো চাকরি করতেছে, মানে বাসায় বোঝাচ্ছে যে আমি ভালো চাকরি করতেছি, কিন্তু দিন শেষে যখন হঠাৎ করে ওই প্রতিষ্ঠানে 40,000 টাকার জায়গায় 20,000 টাকায় একজন ট্রেনার পেয়ে যাচ্ছে যে সিভিটি অ্যান্ড এ লেভেল 4 কম্পিটেন্ট হওয়া, তখন এই 40,000 টাকার ভ্যালুটা ডে বাই ডে কমে যাচ্ছে। সো এতে করে দেখা যাচ্ছে যে আপনি একজন ট্রেনার হিসাবে কাজ করতে চাচ্ছেন, আপনি বাসায় বলে দিয়েছেন যে আপনার এত স্যালারি, আপনার এত সম্মান, আপনি ট্রেনার, আপনি অ্যাসেসর, তো দিন শেষে দেখা যাচ্ছে যে আপনার নিজেকে ছোট হতে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা আমাদের কেরিয়ারকে গ্রোথ করাতে চাচ্ছি, আমাদের কেরিয়ারটা যেন প্রত্যেক বছর আমাদের স্যালারির দিক থেকে, আমাদের সম্মানের দিক থেকে, আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে যেন আমাদের জীবনযাত্রার একটু হলেও মানটা ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ চেঞ্জ যেন হয়। সো এই চেঞ্জটা আমাদের হবে কি না এই বিষয়টাও আমাদের খুব জানা দরকার। সো আজকে আমরা 2026 সালে আছি, আমরা আজকে টিভিএডের ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলবো। এখানে আমরা টোটালি 12টা স্লাইড আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব এবং আপনারা আমার সাথে, আশা করি আপনাদের হৃদয় উজাড় করে আমার সাথে কথা বলবেন। এই কথাটা আমি চাই আপনাদের কাছ থেকে, কারণ আপনারা কথা বললে আমি বুঝতে পারবো যে আমার যে মাথায় চিন্তা চেতনা যেটা কাজ করছে এটা আসলেই সঠিক কিনা, বা এটা কতটা ইফেক্টিভ, এই বিষয়টা আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। তো বিষয় হচ্ছে যে 2027 সাল এবং এরপর, মানে আগামী বছর এবং এরপর থেকে ডিজিটাল দক্ষতা, এআই এবং বৈজ্ঞানিক যে রূপান্তরের যুগ আসতে যাচ্ছে, এইটা নিয়ে আমরা কতটা প্রস্তুত করতে পেরেছি। অলরেডি আমাদের ট্রেনারদেরকে রিপ্লেস করে দেওয়ার জন্য একটা সামান্য ChatGPT যথেষ্ট, ঠিক আছে? সো আমি শুধুমাত্র আজকের এই প্রেজেন্টেশনটা ট্রেনারদেরকে টার্গেট করে করব, বিষয়টা এরকম নয়। এখন বিষয় হচ্ছে যে আগামী 3 বছরের মধ্যে বা আগামী 3 বছর পর আপনি আপনাকে কোন জায়গায় দেখতে চান, বা আপনি আপনাকে কতটুকু পরিবর্তন করতে পারবেন যদি আপনি এই টিভিএড সেক্টরে কাজ করেন, সে সম্পর্কে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই না, আমি জাস্ট সামনে এগিয়ে যাচ্ছি। বর্তমানে টিভিএড সেক্টর বা টিবিইটি সেক্টরের যে বর্তমান অবস্থা রয়েছে, আমরা কি সত্যি এই টিভিএড সেক্টর নিয়ে প্রস্তুত, বা এই টিভিএড সেক্টর নিয়ে আমরা কি আসলে ভালো একটা কিছু করতে পারবো, দেশ এবং জাতিকে ভালো কিছু দিতে পারবো, এই বিষয় নিয়ে আমি এখনও সন্দেহের মধ্যে আছি। কারণটা হচ্ছে আমাদের সিএসটা এখনও পুরনো সিএসে আমরা পড়ালেখা করতেছি, যেখানে আমেরিকার মতো ভালো ভালো ইউনিভার্সিটিতে তারা 6 মাস আগে যেটা শিখায় সেটা 6 মাস পর ওইটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে সিএসগুলো নিয়ে পড়তেছি, আমরা যে কারিকুলামে পড়তেছি, এই কারিকুলামগুলো অনেক পুরনো, যদিও কিছু কিছু জায়গায় আপডেট এসেছে। এখন বিষয় হলো যে আমাদের এই কারিকুলাম যদি ডে বাই ডে, প্রতি বছর বাই বছর টুলস যে আপডেট হচ্ছে, প্রযুক্তির যে চেঞ্জ আসতেছে, এই চেঞ্জগুলোকে সাদৃশ্য রেখে বা এই চেঞ্জগুলোকে মোকাবেলা করার মতো আমাদের সিএসগুলোকে আপডেট করা হচ্ছে না। তার
অন্যতম বড় একটা উদাহরণ হচ্ছে আমরা এখনও অনেকগুলো অকুপেশনে 2011 সালের ওই আদলে তৈরি করা সিএস আমরা এখনও পড়তেছি। যেমন ছোট্ট করে যদি একটু বলি যে আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরের কথা বলি, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সিএসের ভিতরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার বিষয়ে কোনো ইউনিট অফ কম্পিটেন্সি নাই। সো একজন ফ্রিল্যান্সার দক্ষতা শেখার পর সে যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করবে, সে জব মার্কেটে কাজ করবে, ওইটা কিভাবে পাবে ওইটার উপর নির্দিষ্ট ডিউরেশনের উপর কোনো ক্লাস বা সেশন প্ল্যান তৈরি করার মতো পারফরমেন্স ক্রাইটেরিয়া নাই। সো এটা বড় একটা সমস্যা। 2 নম্বরে সেটা হচ্ছে যে ডিজিটাল দক্ষতার অভাব। আমাদেরকে যারা ট্রেন করাচ্ছে, আমাদেরকে যারা পড়াচ্ছে, এই ট্রেনারদের ভিতরেই দেখা যাচ্ছে যে তাদেরই অনেক দুর্বলতা রয়েছে। অনেক শিক্ষার্থী আমাকে কল করে বলে যে স্যার আমি যে ট্রেনারের কাছে কম্পিটেন্ট হয়েছি, আমি জানি ওই ট্রেনার আমার চেয়ে কম জানে। এখন একজন ট্রেনার যদি এই ডিজিটালি শিখার যে চিন্তা চেতনাটা সে যদি নিজেকে ধরতে পারে, ডিজিটালি সে শিখতে পারে, সে যদি সেলফ লার্নার হয়, সে যদি ইউটিউব দেখে দেখে শিখতে পারে, তাহলে সে অবশ্যই ওই স্টুডেন্ট যে কথাটা বলেছে, যে ফিডব্যাকটা দিয়েছে, মাত্র 1 মাসের ভিতরেই সে তাকে বা একজন ট্রেনার নিজেকে আপডেট করতে পারে। এটা আমাদের বোঝা উচিত। এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আমি কিন্তু সিবিটি এর ক্লাস করাই, তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট কল করে যে স্যার আমি অফলাইনে শিখতে চাই, অফলাইনে ভালো করে শেখা যায়। আমি তাদেরকে বলতে চাই আপনি সম্পূর্ণ ভুল কনসেপ্টে আছেন। কারণ অনলাইনে আপনার সামনে একটা ডেটাকে অনেকগুলো মেথডে উপস্থাপন করা যায়। একটা মানুষ দেখে দেখে শিখে, একটা মানুষ পড়ে পড়ে শিখে, একটা মানুষ শুনে শুনে শিখে, একটা মানুষ করে করে শিখে। সো অনেকগুলা মেথড একসাথে কিন্তু আপনার অনলাইনে চলে আসতেছে। সো এখনও আমরা সেই প্রাচীন যুগের পড়ে আছি। আমার অনেক পরিচিত বিজনেসম্যানরা রয়েছে যারা সাধারণত চাকরি করতেছে এবং এই চাকরির পাশাপাশি নিজেকে আপডেট করার জন্য বাইরের দেশ থেকে প্রচুর কোর্স শিখতেছে। এখন আপনার টিচার যদি হয় ঢাকার একজন টিচার, আপনার টিচার যদি হয় চট্টগ্রামের টিচার, আপনাকে অলওয়েজ চট্টগ্রাম এবং ঢাকার মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে জানাবে। কিন্তু আপনার টিচার, আপনার ট্রেনার যদি ইউএসএ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশগুলোতে ঘুরে আসে, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে অ্যানালাইসিস করে, তাহলে অবশ্যই আপনাকে যে দেশে আপনার অপরচুনিটি বেশি, আপনাকে সেখানে রিপ্লেস করার চেষ্টা করবে একজন ট্রেনার। এখন এইগুলো করার জন্য আমাকে আমেরিকায় যেতে হবে কেন? এগুলো আমাকে ভালো জানার জন্য, আমেরিকার জব মার্কেট জানার জন্য, ইউএসের জব মার্কেট জানার জন্য, জাপানের জব মার্কেট জানার জন্য আমাকে কেন একবারে ওই জাপানেই যেতে হবে? কেন ভাই? আমি যদি ডিজিটালি দক্ষ হই, আমি যদি এই বিষয়গুলোকে লার্ন করতে পারি, দেশে বসেই যদি বাইরের দেশের শিক্ষাটাকে আমি রিসিভ করতে পারি, তাহলে কেন আমাকে আরেক দেশে ভিসা প্রসেসিং করে যেতে হবে? এটা বড় একটা কারণ। 3 নম্বর কারণ হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা এই যে আউটডেটেড বা পুরাতন আমলের দক্ষতা অর্জন করতেছে, এই পুরাতন বা মান্দাতা আমলের এই দক্ষতা দিয়ে আমাদের চাকরির বাজারে আমরা খুব ভালো কিছু করতে পারবো না, এটা করা সম্ভব নয়। এছাড়াও আরও একটি পয়েন্ট আমি এখানে উল্লেখ করি নাই, 4 নম্বর পয়েন্ট আমি আপনাদেরকে মৌখিকভাবে বলে দিচ্ছি। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে কেউ ভালো করুক এটা আরেকজন চাচ্ছে না। কেন জানি এটা মনে হচ্ছে যে, মনে করেন একজন অ্যাসেসর যদি আপনাকে নটিয়েট করাতে চায়, তার 1000টা কারণ আছে আপনাকে নটিয়েট করে দেওয়ার মতো, 1000টা কারণ আছে। এখন কিছু অ্যাসেসরদের ভিতরে এই ধরনের মানসিকতা দেখা যায় যে সে চায় না আরেকজন মানুষ উপরে উঠুক, সে তাকে দমায়ে রাখতে চায়। এই ধরনের ভুল ত্রুটিও আমাদের এই টিভিএড সেক্টরে রয়েছে। সো এইগুলোকেও অবশ্যই রিকভার করতে হবে। আপনি ভাবলাম আপনি একজন লেভেল 4 পাস করা অ্যাসেসর, ভাবলাম আপনি লেভেল 5 পাস করা একজন মাস্টার ট্রেনার, কিন্তু আপনি যদি মনে মনে ভয় পান যে আরেকজন লেভেল 5 পাস করে ফেললে আমার চাকরির সমস্যা হবে, আমার ইনকাম কমে যাবে, তাহলে কিন্তু ভাই আপনি সঠিক জায়গায় নাই। আপনার উচিত আপনি আরও নিজেকে আপডেট করা, আপনার স্টুডেন্টরা আপনার পর্যায়ে আসবে, আপনি আরও ভালো জায়গায় যাবেন, আর আপনার জায়গায় আপনার স্টুডেন্টরা আসবে। সো এই ধরনের জায়গায় দেখা যাচ্ছে যে অনেকেই তাদের রিজিক নিয়ে চিন্তিত। সো এটাও অনেক বড় একটা সমস্যা। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে একটু গঠনমূলক সমালোচনা আমি শুনতে চাচ্ছি যে এই টিভিএড সেক্টরে কাজ করতে গিয়ে আপনারা এই ধরনের কোনো সমস্যায়
আপনারা ফেস করেছেন কিনা, সমস্যা ফেস করছেন কিনা, যে সমস্যাগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত, যে সমস্যাগুলো নিয়ে আমাদের জানা উচিত, এবং এই সমস্যাগুলো থেকে কিভাবে নিজেদেরকে আমরা সেফ রাখতে পারবো এই সম্পর্কে আমাদের জানা উচিত। সেক্ষেত্রে আপনাদের সাথে একটু আমি কথা বলতে চাই। আপনারা একটু ক্লিয়ারলি করে বলবেন যে আপনাদের দেখায় এই ধরনের টিভিএড সেক্টরে আপনারা যারা কাজ করছেন, এই সেক্টরে আপনাদের দেখায় কোনো বড় ধরনের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যেগুলো আমার এই আলোচনায় বা এই সমালোচনা করার ক্ষেত্রে আসে নাই। একটু কথা বলবেন প্লিজ। নাজমুল স্যার কথা বলতে পারেন, প্লাস আপনারা যারা মোটামুটি আমার শ্রদ্ধেয় টিচার রয়েছেন, আপনারা এই সেক্টর সম্পর্কে জানেন, আপনারা একটু কথা বলবেন প্লিজ, যে টিভিএড সেক্টরের আর বড় বড় মেজর সমস্যাগুলো কি রয়েছে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ে নিয়ে যারা কাজ করতেছেন, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছেন, আপনাদের উদ্দেশ্য কিন্তু ট্রেনার হওয়া, আপনাদের এই উদ্দেশ্য কিন্তু ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হওয়া। কিন্তু এই টিভিএড সেক্টরের বর্তমান অকুপেশনগুলো এমন হয়ে গিয়েছে যে আপনি কেয়ার গিভার, আপনার ভবিষ্যৎ হচ্ছে আপনি ট্রেনার অথবা অ্যাসেসর হবেন। কেন শুধুমাত্র ট্রেনার এবং অ্যাসেসরই হতে হবে কেন? আমি তো একজন ফ্রিল্যান্সার হব, আমি একজন কেয়ার গিভার হব, আমি দেশে কাজ করে দেশের বাইরে গিয়ে কাজ করব, কিন্তু ওই রেশিওটা খুবই কম। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ট্রেনার অ্যাসেসরের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এখন যেখানে 40,000 টাকা ট্রেনার পাওয়া যেত, সেই জায়গায় এখন 15,000 টাকার সিভিটিএ পাস করা ট্রেনার পাওয়া যাচ্ছে। সো জব মার্কেট অবশ্যই ডিক্রিজ হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা শেয়ার করলে আমি খুশি হব। কেউ যদি কিছু বলতে চান এই পর্যায়ে একটু বলতে পারেন। আচ্ছা, অনেকেই কনফিডেন্সিয়ালিটি বজায় রেখে কথা বলবে না। আচ্ছা, তাহলে আমরা পরের সেশনটাতে যেতে পারি। সো আমরা আচ্ছা, বিষয় হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লব অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের 5টা যুগ সম্পর্কে আমরা আপাতত ধারণা পেয়েছি। প্রথম যুগটা ছিল ওই যে ভাস্প শক্তি। যখন মানুষ ভাস্প শক্তি নিয়ে জানার চেষ্টা করেছিল বা জানতে পেরেছিল, তখন কিন্তু মানুষের জীবনযাত্রার একটু পরিবর্তন হয়েছিল। তো দ্বিতীয় যখন যে রিভলিউশন বা দ্বিতীয় শিল্প বিপ্লব যখন হয়েছিল, তখন মানুষ বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছিল এবং এই বিদ্যুৎ সম্পর্কে ভালো একটা কনসেপ্ট পেয়েছিল। 3 নম্বর ধাপে যখন এই মিনি কম্পিউটার বা সুপার কম্পিউটারগুলো চলে আসলো, এই কম্পিউটার অটোমেশনের যুগে মানুষ আরও অনেক দূর নিজেদেরকে চেঞ্জ করে ফেলেছে। আগের যুগের মানুষ বড়লোক হতো বাপ দাদার সম্পত্তির উপর ডিপেন্ড করে, কিন্তু যখন এই তৃতীয় শিল্প বিপ্লবের যুগ চলে আসছে, কম্পিউটার অটোমেশনের যুগ, তখন থেকে মানুষ নিজের স্কিলকে কম্পিউটার বেস দক্ষতার কারণে মানুষ নিজের দক্ষতাকে চেঞ্জ করতে পারছে। আচ্ছা, এরপর আমরা বর্তমানে আছি যে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আপনাকে অবশ্যই এআই এবং এআই অটোমেশন, রোবোটিক্স এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এবং এরপর ভবিষ্যতে যে যুগটা আসবে, যে রিভলিউশনটা আসবে, সেটা অবশ্যই হবে হিউম্যান এবং এআই ইন্টিগ্রেটেড। অর্থাৎ সামনের যুগে মানুষ যদি এআই না ইউজ করতে পারে, এআই সম্পর্কে ভালো ধারণা না রাখে এবং তার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, সে আগামী যে 5ম বা 5তম শিল্প বিপ্লব যে আসবে, ওই বিপ্লবে আপনারা অনেক পিছিয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু এখন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আছি, আমাদের এই যুগে এসে আমাদের এআই এবং অটোমেশন এবং রোবোটিক্স সম্পর্কে প্রচুর ধারণা থাকা উচিত। বিশেষ করে দেখেন, আমি নিচে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, ইন্টারনেট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এবং ডিজিটাল ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। বর্তমানের এই চতুর্থ যুগ এবং ভবিষ্যতে যে 5ম যুগ আসবে, এই যুগকে মোকাবেলা করার জন্য আপনি যদি টিভিএড সেক্টরেও টিকে থাকতে চান, আপনাকে অবশ্যই এই 2টা যুগকে আপনার যুগের যে তাল মিলিয়ে যে স্কিলগুলো আছে, যে টুলসের ব্যবহার রয়েছে, এই ব্যবহারগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। সো এই পর্যায়ে আমার উপস্থাপন হচ্ছে যে এআই কি আমাদের চাকরি কেড়ে নেবে কিনা, নাকি যারা এআই জানে তারা আমাদের চাকরিটা কেড়ে নেবে। অলরেডি বাম দিকে আমি দেখাচ্ছি যে লাল করে দেওয়া আছে যে কিছু কিছু জব এআই অলরেডি কেড়ে নিয়ে গেছে, একবারে এআই শেষ করে দিয়েছে কিছু কিছু জব। যেমন
পুনরাবৃত্তিমূলক কাজ, যেমন বারবার ফেসবুকে পোস্ট করা, এই ধরনের কাজ হয়ে যাচ্ছে কিন্তু এআই করে নিয়েছে, বিভিন্ন টুলস করে নিয়েছে। ডেটা এন্ট্রির কাজ এগুলো কিন্তু এআই করে নিয়েছে, এবং মেশিন অপারেশন, সহজ সহজ যে অপারেশনগুলো আছে সেই কাজগুলো কিন্তু এআই করে ফেলতেছে, এবং রুটিন রিপোর্টিং, বিভিন্ন রিপোর্ট দেওয়া, এই কাজগুলো এখন এআই নিজেই করতে পারতেছে। সো এই জায়গাগুলোতে এখন আর ওই যে ম্যান পাওয়ার ইনভেস্ট করতে হচ্ছে না। সো কিন্তু আমরা এখন এআই এর যুগে, যেহেতু এআই অনেক কিছু রিপ্লেস করে ফেলছে, এখন এই যুগে আমরা এআইকে কি করতে পারি? আমরা সাধারণত এই যে কাজগুলো করতে পারি, দেখেন, আমরা এআইকে ট্রেন করাতে পারি, আমরা এআইকে শিখাতে পারি যে তোমাকে যখন কেউ এটা জানতে চাইবে তখন তুমি অ্যান্সার এটা করবা, যখন কেউ তোমার কাছ থেকে সাহায্য চাইবে তখন তুমি তাকে এইভাবে হেল্প করবা। আমরা এআইকে ট্রেন করাতে পারি, আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারি। যেমন ধরেন, আমার শরীরের ওজন অনেক বেশি, আমি অনেক মোটা, সো আমি যদি চ্যাটজিপিটিতে গিয়ে প্রম্পট দেই যে আমি কিভাবে আমার ওজন 5 কেজি কমাতে পারি, তাহলে কিন্তু এটা একটা ভালো প্রম্পট হলো না। ভালো প্রম্পট মানে হলো ভালো আদেশ, ভালো করে বলতে পারা। আমি তাকে বলতে পারি যে আমি এত, আমার বয়স এত, আমার ওজন এত বেশি, আমি লম্বা এত, এখন আমি চাচ্ছি আমার স্মার্টনেসটাকে একটু সুন্দর করতে, আমি যেন সুস্থ থাকতে পারি। এবার তুমি আমাকে বলো আমি কিভাবে আমার ওজনটা 5 কেজি অবধি কমাতে পারি, বা কমালে আমার এটা ঠিক হবে কিনা। এই যে আপনি এতগুলো কথা বলে চ্যাটজিপিটিকে একটা চমৎকার প্রম্পট দিলেন, সে যে রেজাল্টটা দিবে, আর যখন আপনি বলছিলেন আমি 5 কেজি ওজন কমাইতে চাই, তখন সে বলবে ওজন কমানোটা ভালো একটা অভ্যাস নয়। কিন্তু যখন আপনি বলবেন যে আসলে আমার ওজনটা বেশি, আমি চাচ্ছি আমাকে স্মার্ট করতে, আমি চাচ্ছি আমাকে সুস্থ করতে, তখন কিন্তু সে আপনাকে খুব চমৎকার একটা রেজাল্ট দিবে। এখন এইটা শুধুমাত্র স্বাস্থ্য কমানোর ক্ষেত্রে নয়, আপনি কিছু একটা শিখবেন, আপনি লার্ন করবেন, আপনি ট্রেনার, আপনি ট্রেনি, আপনি একজন শিক্ষার্থী, আপনি কি শুধুমাত্রই ট্রেনারের কাছ থেকে শিখবেন? আপনাকে অবশ্যই এই এআই এর যুগে ঘরে বসে সেলফ লার্নার হতে হবে, আপনি নিজে থেকে শিখতে হবে, রোবটকে মেনটেনেন্স করতে জানতে হবে, এরপর ডাটা অ্যানালাইসিস। অর্থাৎ এই কাজগুলো, এই 4 ধরনের কাজ, আরও অনেক ধরনের কাজ আছে। প্রাইমারিলি আপনি যদি এই 4 ধরনের কাজ জানেন, যেমন এআইকে ট্রেন করাতে পারেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারেন, বিভিন্ন রোবটকে মেনটেন করতে পারেন, এবং ডাটা অ্যানালাইসিস করতে পারেন এআই এর সাহায্যে, তাহলে আপনার চাকরি কেউ খেতে পারবে না। এরপর যেগুলো এআই কখনো কোনোদিন করতে পারবে না, সেইগুলো হচ্ছে সৃজনশীলতার কাজগুলো কখনো এআই নিজে থেকে করতে পারবে না। কোনো সমস্যার, একবারে রিয়েল কোনো সমস্যার সমাধান, এগুলো মানুষ ছাড়া এআই পরিপূর্ণভাবে করতে পারবে না। এআই নেতৃত্ব দিতে পারবে না, এআই মানবিক সম্পর্ককে বুঝতে পারবে না। যদি এআই মানবিক সম্পর্ক বুঝতে পারতো, তাহলে মানুষ থেকে অনেক দূরে চলে যেত। অলরেডি মানুষ এখন অনলাইনে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, মানুষ তাদের প্রাচীন যে সম্পর্ক ছিল এই সম্পর্কগুলো থেকে বেরিয়ে চলে এসেছে। নিচে আমরা 3টা রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, বেশি বেতন এআই দক্ষ কর্মীদের, অর্থাৎ এখানে দেখানো হচ্ছে যে 40% বেশি বেতন পাচ্ছে যারা এআই সম্পর্কে ভালো জানে। এখন একটা জিনিস দেখেন, মনে করেন আপনি কেয়ার গিভিংয়ের ট্রেনার, আপনি এআই সম্পর্কে কিছু জানেন, আপনার কাছে একটা ল্যাপটপ আছে, আপনি ঘরে বসে ট্রেনিং করানোর পাশাপাশি আপনি কিছু একটা করেন। আমাদের সমাজে আমাদেরকে 2টো বিষয় জানতে হবে, একটা হচ্ছে ফোকাস, আর একটা হচ্ছে মাল্টি মেথডে ইনকাম। এখন ধরেন আপনার ফোকাস হচ্ছে আপনি কেয়ার গিভিং শিখাবেন, এটা হচ্ছে আপনার ফোকাস, কিন্তু আপনি মাল্টি মেথডে ইনকাম করতে হলে আপনাকে আলাদা দিকে যেতে হবে। ফোকাস নষ্ট না করে আপনাকে আলাদা স্কিল অর্জন করতে হবে। যেমন হতে পারে আপনি কোনো একটা নারিকেল ব্যবসায়ীকে টাকা দিলেন, টাকা ইনভেস্ট করলেন, সে নারিকেল 70 টাকায় কিনলো, সে 150 টাকায় বিক্রি করলো, এরকম একটা পর্যায়ে। অর্থাৎ আপনাকে ইনকাম সোর্সটা আপনার মাল্টি মেথডে হতে হবে, আপনার বিভিন্ন দিক থেকে আপনার ইনকাম আসতে হবে, নট একটা। এখন এই যুগে এআই শুধুমাত্র ডিজিটাল মার্কেটাররা শিখবে, গ্রাফিক ডিজাইনাররা শিখবে, আইসিটি যারা নিয়ে কাজ করে তারা শিখবে, বিষয়টা এরকম নয়। আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি এআই সম্পর্কে কাজে লাগাতে পারবেন। অর্থাৎ যারা এই যে একটা থিওরি দেখা যাচ্ছে যে একটা 2023 সালের ইনফরমেশন অনুযায়ী বেশি বেতন পাবে যাদের এআই এর দক্ষতা রয়েছে, এবং 69 মিলিয়ন নতুন গ্রিন জব এবং টেক চাকরির সুযোগ হবে 2027 সালের ভিতরে। 2027 সাল অবধি একটু মিউট করবেন, হ্যালো, একটু মিউট করবেন আপনারা যারা কথা বলছেন। হ্যালো, আপনি কি কোনো স্লাইড শেয়ার করছেন আমাদের সাথে? জি জি, স্লাইড শেয়ার করছি, আপনারা দেখতে আমরা পাবেন। কোনো স্লাইড মনে হয় দেখতে পাচ্ছি না। আহা, এটা তো একটু বলা উচিত ছিল আর আগে। আচ্ছা আচ্ছা, আমি প্রথম থেকে একটু রিক্যাপ করে দিচ্ছি।
প্রথমে আপনাদের সামনে আমি এই সমস্যাগুলো বাদন ভাইয়া আপনি একটু মিউট হন বাদন ভাইয়া। So, আমি আপনাকে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কি কোনো স্ক্রিন আচ্ছা নাকি একটু শুধু আপনার ফেস নাম্বার একটু একটু প্লিজ আমি ওনাকে মিউট করতেছি। দেখছেন আমাদের এখনো আচ্ছা উফ, রাশিয়া চীন একটু সাথে থাকবেন প্লিজ আপনারা। আমি ওনাকে এখান থেকে ইয়ে করতেছি, মিউট করাচ্ছি। কিম জং উন ঠিক আছে কোনো ফাঁস 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 করে নাই ওই এই পাশে ইউরোপে একটা পারমাণবিক বোমা বানাইছে। আচ্ছা তাহলে আপনাদের কাছে এক্সট্রিমলি সরি যে দেখছেন, আপনারা কিন্তু একটু বলা উচিত ছিল যে আমার স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্লাইড শেয়ার করেছি। এবার কেউ কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন, প্লিজ একটু বলেন। জি শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে কিন্তু আপনার ওই পাশ থেকে কিছু দেখা যাচ্ছে না। মানে আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে আমাদেরকে কিছু দেখান, হ্যাঁ সেইটা দেখা যাচ্ছে না, শুধু আপনার ফেসটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি অলরেডি দেখাচ্ছিলাম, এখন তো দেখা যাচ্ছে। এখন একটু আগে কেউ একজন প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা একটু শুনতে চাই। এখন দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা একটু দেখাই। হ্যাঁ, আপনারা একটু দেখেন, এতক্ষণ যে আলোচনা করেছি ওইটাকে একটু আমরা রিক্যাপ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সো চলেন আমরা একটু দেখাই। প্রথমে আমরা কি করেছিলাম, প্রথমে আমরা এই বর্তমান টিভিএড সেক্টরের যে সমস্যাগুলো আছে, যে আমরা পুরাতন কারিকুলামে পড়তেছি, আমাদের ডিজিটাল দক্ষতার ঘাটতি রয়েছে, আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে, কি কারণে পিছিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এরপর আমরা যে 5টা রিভ্যালুয়েশনের যুগ রয়েছে, শিল্প বিপ্লবের যে বিপ্লব রয়েছে, এই বিপ্লবগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলেছিলাম। এরপর আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছিলাম যে এআই আমাদের চাকরি নেবে না, বরং চাকরি তারাই আমাদের নিয়ে ফেলবে যারা এআই সম্পর্কে ভালো জানবে। এ হচ্ছে বিষয়। সো এরপর আপনাদেরকে একটু এখানে দেখাতে চাই যে একটা জরিপ অনুযায়ী দেখানো হয়েছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর তথ্য মতে 2027 সালের ভিতরে নতুন গ্রিন এবং টেক চাকরি হবে 69 মিলিয়ন, অর্থাৎ 69 মিলিয়নের বেশি এমন চাকরি হবে যেগুলো সম্পূর্ণ রিস্ক ফ্রি, যেগুলো খুব পরিবেশ বান্ধব জব হবে। এবং এখানে দেখেন একটা স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে যে এআই লিটারেসি এবং এআই সম্পর্কে যারা খুব ভালো ধারণা রাখতে পারবে তারা হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ার্কার। এখন দেখেন যে সবুজ পৃথিবীর জন্য চাই সবুজ দক্ষতা। এখন আপনি একটু দেখেন, অবশ্যই টিভিএড সেক্টর বা এনএসডিপি বা টিভিএড রিফর্ম এজেন্ডার মধ্যে বলা হয়েছে যে ডিমান্ড ড্রিভেন, অর্থাৎ চাহিদা অনুযায়ী তারা নতুন নতুন কোর্স বাংলাদেশে আনবে। এখন আমরা যদি ভালো চাকরি চাই, গ্রিন টিভিএড পেশা যদি আমরা চাই, তাহলে আমাদেরকে এই যে এখানে আমি 5টা অকুপেশনের কথা বলেছি, এই ধরনের কিছু অকুপেশনকে বেছে আমাদেরকে এই ক্ষেত্রে আমাদের জনশক্তিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে দেখেন সোলার প্যানেল ইনস্টলার অ্যান্ড টেকনিশিয়ান, অর্থাৎ এই যে বিদ্যুৎ, কয়দিন পর পর আমাদের বিদ্যুতের ঘাটতি হয় কিন্তু, অর্থাৎ এইগুলোকে আরও চমৎকার করে কিভাবে নার্চারিং করা যায়, এগুলোর জন্য আমাদেরকে ট্রেন করানো উচিত। কারণ এগুলো বাইরের দেশে ওরা এগুলো সম্পর্কেই জানতেছে, এগুলো জেনেই কিন্তু আজকে দেশ পরিচালনা করছে। দেন 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দেখেন এনার্জি ইফিসিয়েন্সি অডিটর, অর্থাৎ কোন জায়গায় কতটুকু বিদ্যুৎ দরকার, কোন জায়গায় কতটুকু শক্তি খরচ করা দরকার, এই সম্পর্কে যদি আপনি ধারণা রাখেন বা এগুলো যদি কেউ একজন অডিট করে, তাহলে আমাদের অপচয়টা কমে যাবে।
তারপর দেখেন ইলেকট্রিক ভেহিকলস, অর্থাৎ বিভিন্ন মেশিন। বাইরের দেশ থেকে দেখা যায় যে নতুন নতুন গাড়ি আবিষ্কার হচ্ছে, নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে এই আবিষ্কারগুলো সম্ভব হচ্ছে না। এখন সেক্ষেত্রে আমাদেরকে এই ক্ষেত্রেও আমাদের কি বিভিন্ন অকুপেশন আমাদের আনা উচিত। তারপর দেখেন সাস্টেনেবল কনস্ট্রাকশন ওয়ার্কার, অর্থাৎ টিকে থাকার মতো কনস্ট্রাকশন ওয়ার্কার আমাদের তৈরি করা উচিত। তারপর দেখেন ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান, অর্থাৎ বিভিন্ন ধরনের অপচয় আমরা করি, এই অপচয় থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, এই অপচয়টাকে ম্যানেজ করার জন্য আমাদের টেকনিশিয়ান দরকার। এই টেকনিশিয়ানদেরকে আমরা যদি লার্ন করাতে পারি, তাহলে আমাদের এই টিভিএড সেক্টরে মানুষ শুধুমাত্র ট্রেনার এবং অ্যাসেসর হওয়া ছাড়াও বিভিন্ন অকুপেশনে ঝুঁকবে, বিভিন্ন অকুপেশনে তারা শেখার জন্য চেষ্টা করবে। অবশ্য এনএসডিএ বা স্কিল ডেভেলপমেন্ট টিভিএড সেক্টর এই যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট লেভেল 4 সহ বিভিন্ন অকুপেশন আনতেছে। এখন এক্ষেত্রে যে কোয়ালিটি অ্যাসিওরেন্সের যে ব্যাপারটা, এটা যদি এনএসডিএ বা এনএসডিপি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি এটাকে মেনটেন করতে না পারে, তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। তারপর দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের গার্মেন্টসের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, অর্থাৎ গার্মেন্টসের চাহিদা প্রতিনিয়ত বাড়তেছে। এখন আমরা আমাদের দেশের প্রোডাক্টগুলোকে যদি বাইরের দেশে পাঠিয়ে আমরা যদি ভালো ইনকাম করতে পারি, তাহলে তো খুবই চমৎকার হয়। এই সম্পর্ক আমাদেরকে এই এনএসডি থেকে বা টিভিএড সেক্টর থেকে আমাদের ট্রেন করানো উচিত। তারপর দেখেন রপ্তানি বাজারের পরিবেশ বান্ধব উৎপাদনের শর্ত, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। নবায়নযোগ্য শক্তি খাতে দ্রুত বিনিয়োগ করতে হবে। অর্থাৎ দেখেন এই যে বিভিন্ন প্রজেক্ট, এসেট প্রজেক্ট, সিসেপ প্রজেক্ট, সুইস কানেক্ট, বিভিন্ন প্রজেক্ট কিন্তু টাকা খরচ ঠিকই করতেছে, কিন্তু আলটিমেটলি আপনারা যারা এই টিভিএড সেক্টরের সাথে জড়িত, আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে কয়জন শিক্ষার্থী এই কোর্সগুলো করে সঠিক উপায়ে স্বাবলম্বী হচ্ছে, আপনারা কিন্তু বলতে পারবেন না। এরপর দেখেন আমরা যে এই টিভিএড সেক্টরে নিয়ে কাজ করতেছি, আমরা যে অনেক স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, সত্যিকার অর্থে এই যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টেও কিন্তু দেখেছি আমি রিসার্চ করে যে শিক্ষার্থীদের সময় লস হয়, অনেক সময় লস হয়, তারা ভালো কিছু শিখতে পারে না। সেক্ষেত্রে আপনারা যারা আজকে এখানে জয়েন করেছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি কোনো একটা কিছু শিখবেন বলে মনে করেন, তাহলে আপনি সেখানে টাকা খরচ করে শেখার চেষ্টা করবেন, ফ্রিতে শেখার চেষ্টা করবেন না। ফ্রিতে শিখলে আপনার মন মাইন্ডও সস্তা হয়ে যাবে, আপনি বিশ্বাস করতে পারবেন না এটা শিখে আপনার আর্ন করা পসিবল। সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনি বড়লোকদের মতো লাইফস্টাইল করতে হবে, বড়লোকদের মতো চাল চলান আপনার ভিতরে থাকতে হবে, আপনার খরচ করা শিখতে হবে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ এই যে দেখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর তথ্য মতে 2030 সালের ভিতরে 30 মিলিয়ন গ্রিন জব সৃষ্টি হবে এশিয়ার মধ্যে। এখন কথা হচ্ছে যে এই যে 30 মিলিয়ন গ্রিন জব তৈরি হবে, এই জবগুলোতে আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের দক্ষ লোকরা সুযোগ পাবে কি না, এটা কিন্তু আমার আবারও প্রশ্ন রয়ে গেল। যেখানের শিক্ষা ব্যবস্থা, যেখানের কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম এখনও ভালো না, বর্তমানে টাকা দিয়ে টুলস নিয়ে নিচ্ছে, বর্তমানে অ্যাসেসররা ইচ্ছা করে নটিয়েট করে দিচ্ছে, বর্তমানে অ্যাসেসররা স্বজনপ্রীতি করে কম্পিটেন্ট করে দিচ্ছে, বর্তমানে ট্রেনারদের যোগ্যতার অনেক ঘাটতি রয়েছে, বর্তমানে ট্রেনাররা এই অনলাইনমুখী না, বর্তমানে ট্রেনাররা নিজে নিজে শিখে না, বর্তমানে ট্রেনাররা সেই প্রাচীন আমলের এডুকেশনকে এখনও শেখাচ্ছে, এটা আমরা এখনও দেখতে পাচ্ছি। সো এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা অ্যাটলিস্ট ট্রেনাররা এই সেক্টরটাকে একটু আপডেট করতে চাই, তাহলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে, অবশ্যই কষ্ট করতে হবে। তো এরপরে স্লাইডে আমরা দেখব যে ভবিষ্যতের ট্রেনারদেরকে বা ফ্যাসিলিটেটরদেরকে বা ডিজিটাল মেন্টরদেরকে কেমন হতে হবে, কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আমরা আপনাদের সামনে একটু কথা বলবো। যেমন আগের যুগে আমাদের টিচাররা কী করতো, শুধুমাত্র স্কিলটা ট্রান্সফার করতো, অর্থাৎ সে তো মনে করেন যে লোহাকে গরমের মধ্যে রেখে এটাকে দাও বানাতে পারে, ছুরি বানাতে পারে, এটা জানতো, সে আরেকজনকে এটা শেখাতো, জাস্ট এটাই ছিল আগের যুগের কাজ। কিন্তু বর্তমানের যে যুগ রয়েছে, এই যুগে আমরা কী করি, আমরা মানুষকে স্কিল শেখাই এবং আমাদের মন মাইন্ড থেকে আমাদের এক্সপিরিয়েন্স তাদের সাথে শেয়ার করি, এবং এর কারণে কোনো একজন শিক্ষার্থী আমার মন মাইন্ডের উপর, আমার কথা বলার উপর, আমার তাকে বাতলে দেওয়া পথের উপর কিন্তু সে তার লাইফস্টাইলকে চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, যেমন ধরেন আপনারা আমার কাছে ফ্রিল্যান্সিং শিখলেন, শেখার পর আমি 3 মাস কোর্স করানোর পর যদি হঠাৎ করে বলি এই সেক্টরটা আসলেই আমার মনে হচ্ছে যে এই সেক্টরে কিছু করা যাবে না, দেন আপনারাও মনে করবেন যে এই সেক্টরে কিছু করা যাবে না। এইভাবেই কিন্তু আমাদের টিচাররা মাইন্ডসেটকে চেঞ্জ করতেছে। ভবিষ্যতের যারা ট্রেনার হবেন, ভবিষ্যতের যারা মেন্টর হবেন, আপনাদেরকে অবশ্যই ডিজিটাল লিডারশিপ
এই সম্পর্কে আপনাদের দক্ষতা থাকতে হবে, যেমন দক্ষতা, মনোভাব এবং ডিজিটাল নেতৃত্ব আপনাদের ভিতরে থাকতে হবে। এখন আপনাদের সবারই ট্রেনার এবং অ্যাসেসর হওয়ার স্বপ্ন। ভবিষ্যতে যদি আপনি ট্রেনার হিসাবে টিভিএর সেক্টরে টিকে থাকতে চান, আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে অবশ্যই এই 7টি স্কিল আপনাদের ভিতরে থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে এআই লিটারেসি, অর্থাৎ এআই নিয়ে আপনাকে পুরা পাক্কা হইতে হবে। এআই নিয়ে আপনাকে সেরা লেভেলের এক্সপার্ট হইতে হবে, কারণ বর্তমানে সবচেয়ে সেরা টিচার হচ্ছে এআই। যদিও 1 বছর আগে আমি বলেছিলাম পৃথিবীর সবচেয়ে সেরা ইউনিভার্সিটি হচ্ছে ইউটিউব, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এআই হচ্ছে সবচেয়ে সেরা মেন্টর, এআই হচ্ছে সবচেয়ে সেরা রিসার্চ করার টুলস। অর্থাৎ আপনাকে এআই সম্পর্কে জানতে হবে। 2 নাম্বার, আপনার ডিজিটাল ফ্যাসিলিটেশন সম্পর্কে আপনার জানতে হবে। অনলাইন প্রশিক্ষণ পরিচালনা করা আপনাকে জানতে হবে। আপনি অনলাইনে শেখার চেষ্টা করতে হবে, কারণ অনলাইনে শিখলে আপনার সময় বাঁচে। অনলাইনে শিখলে আপনার ওই যে ফেস টু ফেস ক্লাস হলে শিক্ষার্থী বলে কেমন আছেন, স্যার বলতেছে কী অবস্থা, এগুলো করতে করতে 15 মিনিট সময় চলে যায়। তারপর জামে থাকেন, আপনি জামে থাকার পর আপনার দেখা যায় প্রত্যেক দিন রাইট টাইমে আপনি ক্লাসে ঢুকতে পারেন না। এই যে 15 মিনিট আপনি দেরিতে ঢুকলেন, এই 15 মিনিট আপনাকে যা শেখানো হয়েছে, হয়তো বা এমনও হইতে পারে আপনার এই 15 মিনিট আপনার দক্ষতা অর্জন না করার কারণে আপনি একটা ইন্টারভিউ বোর্ডে এই 15 মিনিটের ঘাটতি থাকার কারণে আপনি সেখান থেকে রিজেক্টেড হয়ে যাবেন। সো সেই জায়গা থেকেও কিন্তু আপনি বাঁচতে পারতেছেন, বা আপনি আপনার ট্রেনিদেরকে বাঁচাইতে পারতেছেন যদি আপনার ডিজিটাল ফ্যাসিলিটেশন সম্পর্কে আপনার ধারণা থাকে। এবার ডাটা ড্রিভেন টিচিং, অর্থাৎ আপনি শিখাচ্ছেন। এখন আপনি যদি তথ্য না দিতে পারেন, শিক্ষার্থীদেরকে শুধু বলেন যে আগামীকাল অনেকগুলা চাকরি হবে, এটা বলা যাবে না। আপনি বলবেন যে রেফারেন্স দিয়ে বলবেন আগামীকালকে ওই প্রতিষ্ঠানে 300 জন লোকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আপনারা এখানে যেতে পারেন। অর্থাৎ আপনি যে একটা তথ্য উপস্থাপন করবেন শিক্ষার্থীদের সামনে, অবশ্যই এটার একটা ডাটা, সঠিক রেফারেন্স থাকতে হবে। রেফারেন্স দিয়ে আপনাকে শেখানোর ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে যে স্কিলটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে সফট স্কিল কোচিং করাতে হইতে হবে। অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক ধরনের ঘাটতি আছে। আমাকে অলরেডি অনেক স্টুডেন্টরা মেসেজ দেয়, আসসালামু আলাইকুম বলে, দেন আমি 1 ঘন্টা পর বলি ওয়ালাইকুম আসসালাম, দেন সে আরও 2 ঘন্টা পর বলে স্যার আপনি কি সিবিটিএ করান? তারপর আমি বলি হ্যাঁ করাই, দেন তারপর বলে স্যার আমার তো টাকা নাই। আচ্ছা, এই যে প্রসেসটা, আপনাকে ডিজিটালি যোগাযোগ করতে হলে আপনাকে সরাসরি মেসেজ দিয়ে বলে দিতে হবে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এত, আমার এই হেল্পটা দরকার, আপনি কি এই সম্পর্কে আমাকে হেল্প করতে পারবেন কিনা? স্যার একটু ফ্রি হলো অবশ্যই আমাকে মেসেজ করবেন। অর্থাৎ আমাদের অনেকের ভিতরেই এই ধরনের সফট স্কিল নাই। সো সফট স্কিল গেইন করতে হবে। এই সম্পর্কে আপনাদের ক্যান্ডিডেটদেরকে, আপনাদের স্টুডেন্টদেরকে শিখাবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন, লাইফ লং লার্নিং করতে হবে। অর্থাৎ আপনি প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত শেখার কোনো বিকল্প নাই। আমি অনেক ভালো ভালো সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়েছি, তারা আমাকে বলেছে আপনার শিখার মতো মন মানসিকতা আছে কিনা। আমি বলছি যে আমি আপনাদের প্রতিষ্ঠানে কাজ করব, আপনি আমাকে কম স্যালারি দিন, অসুবিধা নাই, কিন্তু আমি কোনো একটা নতুন স্কিল অর্জন করব, নতুন একটা কিছু শিখবো, সেক্ষেত্রে আমাকে সুযোগ দিতে হবে। সো আমি এমনও অফার পেয়েছি, তারা বলেছে আপনি যদি 40,000 টাকার একটা কোর্স করেন, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে 20,000 টাকা দিব, আপনি আপনার পক্ষ থেকে 20,000 টাকা দিয়ে ট্রেনিং করবেন। এখন আপনারা যারা প্রতিষ্ঠানের ওনার রয়েছেন, প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, আপনারাও যদি আপনাদের ট্রেনারদেরকে, আপনারা যদি আপনাদের স্টুডেন্টদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দেন, তাহলে আশা করা যায় এইটাও অনেক ভালো হবে। এবং ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড থাকতে হবে। দেখেন আমাদের শিক্ষার্থীরা দেখা যায় যে অনেক দক্ষ, অনেক কিছু জানে, কিন্তু ইন্ডাস্ট্রির সাথে ভালো ধারণা না থাকার কারণে কিন্তু তারা ভালো কিছু করতে পারে না। অর্থাৎ আপনি একজন টিচার হিসেবে, একজন ট্রেনার হিসেবে যদি আপনার ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড থাকেন আপনি, তাহলে আপনি আরও ভালো করতে পারবেন, আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে শিখতে পারবে। এবং দেখেন এই যে অনেকেই সিবিটিএ পাস করেন, সিবিটিএ পড়তেছেন, আপনি অনেক জানেন, অনেক কিছু পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি চট্টগ্রাম থেকে হয় কক্সবাজারে না হয় ঢাকা গিয়ে অ্যাসেসমেন্ট দিবেন। কিন্তু এই কষ্টটা যদি এনএসডিএ থেকে দূর করা যেত, অনলাইনে যদি অ্যাসেসমেন্টের ব্যাপারটা থাকতো, তাহলে আমার মনে হয় মানুষ অনেক দ্রুত তাদের দক্ষতাকে অ্যানালাইসিস করতে পারতো, নিজের পারফরমেন্সকে মেজার করতে পারতো, নিজের পারফরমেন্স ক্রাইটেরিয়াকে যাচাই করতে পারতো। এখন যেহেতু এটা অনেক বড় একটা স্টেপ, কিন্তু আপনি আপনার শিক্ষার্থীদেরকে যে ট্রেন করাবেন, সেক্ষেত্রে আপনার শিক্ষার্থীদেরকে জানতে হবে। জানার ক্ষেত্রে এই অনলাইনে অ্যাসেসমেন্ট নেওয়ার প্রসেসটা আপনাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। এখন নিচে দেখেন খুব ভালো একটা রেড সিগন্যাল বা একটা স্ক্যাম, একটা সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। দেখেন বলা হয়েছে বেশিরভাগ ট্রেনারদের মাত্র 1 থেকে 2টি দক্ষতা আছে।
এই গ্যাপ পূরণ না করলে প্রাসঙ্গিক থাকা খুবই কঠিন। এখন দেখেন আমি একটু হিসাব করি, আমাদের ট্রেনারদের ভিতরে কি আছে, এখানে 2-3টা সম্পর্কের মধ্যে কি আছে বলেন তো? সফট স্কিল আছে, ট্রেনারদের ভিতরে সফট স্কিল আছে। তারপর ধরেন এই যে ডাটা ড্রিভেন ট্রেনিং, এটা এখনও মোটামুটি সব ট্রেনারের মধ্যে আছে। ইন্ডাস্ট্রির সাথে কানেকশন, এটাও ট্রেনারদের মধ্যে আছে। বাকি যে কয়েকটা আছে এগুলো সম্পর্কে একজন ট্রেনারের একজন অ্যাসেসরের খুব কম সম্পর্ক রয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই 7টি স্কিল আপনাদের অবশ্যই জানা উচিত। যদি এই 7 ধরনের স্কিল আপনি গেইন করতে না পারেন, নিজেকে সেলফ লার্নার না বানাতে পারেন, তাহলে আপনি টিভিএড সেক্টরে ভালো কিছু করতে পারবেন না, আপনাকে এখানে ফেল করতে হবে। আচ্ছা, এরপর এইবার আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে ডিজিটাল দক্ষতার 5টা স্তর রয়েছে, এই 5টা স্তরের আপনি কোন স্তরে আছেন সেটা একটু আমি জানতে চাচ্ছি। প্রথম স্তর হচ্ছে ডিজিটাল অ্যাওয়ারনেস, অর্থাৎ ধরেন আপনি ডিজিটাল অ্যাওয়ারনেস, ডিজিটাল সম্পর্কে জানেন, স্মার্টফোন ব্যবহার করতে পারেন, ইন্টারনেট সম্পর্কে আপনার ধারণা আছে, ইমেল ব্যবহার করতে পারেন। অবশ্যই এখানে সবার ভিতরে এই 1 নম্বর স্তরের মানে লেভেল 1-এর ধারণা আছে বিধায় আপনারা আজকে এই অনলাইন সেমিনারে আমার এখানে জয়েন করতে পেরেছেন। 2 নম্বরে ডিজিটাল লিটারেসি, অর্থাৎ মাইক্রোসফট অফিস, গুগল টুলস, ভিডিও কল, অডিও কল, মিউট করা, আনমিউট করা, এই বিষয়গুলো আপনাদের যাদের আছে, আপনারা আছেন লেভেল 2-তে। অর্থাৎ এই যে দেখেন আজকে আমরা সেশন করলাম, এই সেশনের মধ্যে কেউ একজন আনমিউট করে কথা বলেছিল, এই লেভেলটা এখানেও কিন্তু আপনার দক্ষতার দরকার আছে। 3 নম্বর লেভেলে আমরা ডিজিটাল কম্পিটেন্সি, অর্থাৎ আপনার LMS, অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ই লার্নিং, ডিজিটাল মূল্যায়ন, অর্থাৎ এই দক্ষতা আপনাদের ভিতরে আছে কিনা। একজন টিচার হিসেবে চিন্তা করেন, বা ধরেন আপনি একজন শিক্ষার্থীকে যাচাই করতে চাচ্ছেন, মূল্যায়ন করতে চাচ্ছেন, তো আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি একটা গুগল ফর্ম বানাইতে হবে, আপনার যে কোনোভাবে একটা প্রশ্ন বানাইতে হবে, একটা লিঙ্ক তৈরি করতে হবে, একটা লিঙ্ক কপি করে সেই লিঙ্কটা শেয়ার করতে হবে, অ্যাটলিস্ট ন্যূনতম পক্ষে কয়েকটা হোয়াটসঅ্যাপ আপনাকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে, জানতে হবে। এটা হচ্ছে 3 নম্বর স্তর। 4 নম্বর স্তরে আমরা শিখব ডিজিটাল ফ্লুয়েন্সি, অর্থাৎ এখানে আপনারা এই স্তরে আপনারা কারা আছেন যারা AI টুলস ব্যবহার করতে পারেন, বিভিন্ন ডাটা বিশ্লেষণ করতে পারেন, অটোমেশন ব্যবহার করতে পারেন, এই স্তরে কারা আছেন? আপনাদের কাছে নিজেদের কাছেই প্রশ্ন, আপনি কোন স্তরে আছেন, আর আপনি আগামী 1 মাস বা 2 মাসের ভিতরে আপনাকে কোন স্তরে নিতে চাচ্ছেন। অর্থাৎ পঞ্চম যে লেভেল রয়েছে, লেভেল 5-এ ডিজিটাল লিডারশিপ, এটা আমাকে অবশ্যই 2027 সালের ভিতরে আয়ত্ত করে ফেলতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা নিজেকে প্রশ্ন করেন আমি এখন কোন লেভেলে আছি, পরের স্তরে যেতে হলে আমাদেরকে কি করতে হবে। সো চলেন আমরা একটু দেখাই যে বাংলাদেশ টিভিএড 2041 সাল, স্মার্ট বাংলাদেশের মেরুদণ্ড। যদি আমরা চাই এই টিভিএড সেক্টরকে ভালোবাসি, তাহলে এই টিভিএড সেক্টরটা 2041 সালের ভিতরে অনেক দূর আগাবে। যেমন আমি আপনাদেরকে একটু বলি, প্রায় 9400+ প্রতিষ্ঠান আছে টিভিএড সেক্টরের, মানে টিভিএডের ট্রেনিংগুলো করাচ্ছে। 14 লাখ শিক্ষার্থী প্রতিনিয়ত প্রতি বছর এই রেজিস্ট্রেশন করছে, অ্যাসেসমেন্ট দিচ্ছে, পড়ালেখা করতেছে, এবং 250-টিরও বেশি বর্তমানে বাংলাদেশে এই কোর্স রয়েছে, টিভিএড সেক্টরের কোর্স রয়েছে। এবং এই বাংলাদেশের যত জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যার ভিতরে 65% জনসংখ্যা মানে লোক হচ্ছে তরুণ। অর্থাৎ আমরা যদি আমাদের এই তরুণদেরকে নিয়ে চিন্তা করি, এই তরুণদেরকে যদি ট্রেন করাই, সত্যিকার অর্থে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানুষ। এই মানুষ যদি নিজেকে দক্ষ করতে পারে, তাহলে এই বাংলাদেশের মতো এই ছোট্ট জায়গা থেকেও অনেক দূর আগানো সম্ভব। এই পুরো বিশ্বকে বাংলাদেশ লিড দিতে পারবে যদি আমরা ওইভাবে আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে লিডারশিপ করতে পারি, নার্চিং করতে পারি। এখন বিষয়টা দেখেন, আন্তর্জাতিক শ্রমবাজারটা একটু দেখি। মধ্যপ্রাচ্যের মানুষ সাধারণত কী নিয়ে কাজ করে? নির্মাণ, স্বাস্থ্যসেবা, ইলেকট্রিক্যাল, এই বিষয়গুলো নিয়ে কাজ করে। মালয়েশিয়ার মানুষরা উৎপাদন নিয়ে, হসপিটালিটি নিয়ে, আইটি সেক্টর নিয়ে কাজ করতেছে। জাপান সাধারণত বেশি কাজ করতেছে কেয়ার গিভার নিয়ে, প্রকৌশল নিয়ে, কৃষি নিয়ে, এবং ইউরোপ সাধারণত কাজ করতেছে নার্সিং, আইটি, অটোমেটিভ, এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে। এখন খেয়াল করেন, নিচে যে কথা বলা হয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 65% তরুণ। সঠিক দক্ষতা দিলে বিশ্বের বৃহত্তম দক্ষ জনশক্তি সরবরাহকারী হওয়া সম্ভব।
অর্থাৎ আমরা যদি এই যে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, জাপান, ইউরোপের মতো জায়গাগুলোতে যদি আমরা লোক পাঠাতে চাই, তাহলে আমাদের নির্মাণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, স্বাস্থ্যসেবা সম্পর্কে, ইলেকট্রিক সম্পর্কে, উৎপাদন সম্পর্কে, হসপিটালিটি সম্পর্কে, কেয়ার গিভিং সম্পর্কে, প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, কৃষি সম্পর্কে, নার্সিং সম্পর্কে, আইটি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। যদি আমরা এই ধারণাগুলো নিতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। টিভিএর সেক্টর অনেক ভালো সেক্টর হয়ে যাবে। আপনারা একটু আনমিউট করে রাখবেন প্লিজ। এটা কিন্তু আমাদের এই যে একটু আগে দেখলাম এই মিউট আনমিউট করতে পারার এটা কিন্তু লেভেলটা হচ্ছে কোথায়, এই যে লেভেল 2। তো আশা করি আপনারা এই লেভেল 2 এর পর্যায়ের মন মানসিকতা কেউ দেখাবেন না প্লিজ। মানুষকে ধরে আনমিউট করাটা আসলে ঠিক না, একটু আনমিউট করে ফেলবেন। আচ্ছা, তারপর আমরা দেখি শেষ সময় চলে আসছে, একটু প্লিজ আনমিউট করবেন। এই যে প্লিজ একটু চুপ থাকলে ভালো হয়। আচ্ছা, আমি আপনাকে মিউট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে মিউট করে দিলাম। মোহাম্মদ আব্দুস আর হচ্ছে যে বাঁধন, আপনারা দুইজন একটু মিউট হন না। অনেকে আনমিউট করে আছে, আহারে। আচ্ছা, তাহলে আমরা আনমিউট করে দিয়েছি সবাইকে। হ্যাঁ, একটু দেখেন, আমাদের কিন্তু এই সেক্টরে অনেক দক্ষতার দরকার। হ্যাঁ, এগুলাতে আমাদের অনেক ঘাটতি আছে। 3 বছরের ভিতরে একজন ট্রেনার চাইলে নিজেকে অনেক ভালো করে রূপান্তর করতে পারবে। এখন সেই রোডম্যাপটা আমি আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করেছি। 2026 সালের ভিতরে আপনাকে যেগুলো করতে হবে, এই 2026 সালের আর কয়দিন আছে, এই কয়েকদিনের ভিতরে আপনাকে এই ডিজিটাল লিটারেসি সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই ডিজিটাল সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে, এআই সম্পর্কে, কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হয়, গ্রুপে কিভাবে আরেকজনকে ঢুকাতে হয়, কিভাবে আরেকজনকে রিমুভ করতে হয়, কিভাবে পারমিশনটা অফ করতে হয়, মোবাইলের যত সুন্দর সেটিংস আছে সব আপনাকে ব্যবহার করা জানতে হবে। আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা করে এগুলো শেখার জন্য সময় ব্যয় করবেন। এবং দেখেন, এআই এর টুলস আছে, প্রতিনিয়ত নতুন নতুন করে একটা টুলস চলে আসতেছে। এই টুলস সম্পর্কে যদি আপনি ধারণা রাখেন আপনার খুব ভালো হবে। এবং দেখেন, এই যে LMS অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা শিখতে হবে। এবার দেখেন, গুগল ডিজিটাল গ্যাজেট সার্টিফিকেট নিতে হবে। অর্থাৎ আপনারা হয়তো অনেকে জানেনই না যে গুগল আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে বিভিন্ন কোর্স করার ফলে সম্পূর্ণ বিনামূল্যে। এখন এই সার্টিফিকেটটা নেওয়ার চেষ্টাও আমরা অনেকে করতেছি না। সো আজকে সেটা দেখাবো কীভাবে আপনারা করতে পারবেন। এবার 2027 সালের ভিতরে আপনারা যে বিষয়গুলো দেখবেন, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করে ফেলবেন। আপনার ভিতরে যদি এই সম্পর্কে দক্ষতা থাকে, দেন তখন আপনি কি করবেন, আপনি এই বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলবেন। আপনি দেখবেন যে অনেক কাজ পাবেন। আপনি ঘুম থেকে উঠেই আগামী 30 মিনিটের মধ্যে আপনি 1200 থেকে 2500 টাকা ইনকাম করে ফেলতে পারবেন। সম্ভব, বাংলাদেশের অনেকেই করতেছে। এরপর 2027 সালের ভিতরে আপনারা যারা এখনও সিবিটি এর মেথোডোলজির আয়ত্ত করতে পারেন না, অর্থাৎ কম্পিটেন্সি বেসড ট্রেনিং, অর্থাৎ সক্ষমতা ভিত্তিক ট্রেনিং, এটা শুধুমাত্র ট্রেনারদেরই দরকার, এটা কিন্তু না। এটা আপনি যে ট্রেইনি, আপনার নিজেরও কিন্তু দরকার। আপনি যদি একজন ট্রেনার কিভাবে শিখাইলে ভালো শিখবেন এগুলো যদি আপনি জানেন, তাহলে অবশ্যই একজন ট্রেনার যখন শিখাবে তখন আপনার বিষয়টা সহজ হবে। এবং অ্যাসেসমেন্ট চালু করার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে এবং একটি ডিজিটাল কোর্স তৈরি করতে হবে। আমি আপনাদের সবাইকে বলতেছি, আপনারা যে যেখান থেকে আসেন, আপনারা সবাই আরেকজনকে শিখানোর ব্যবস্থা করতে হবে। শিক্ষার ধর্ম হচ্ছে ভুলে যাওয়া, আর শিক্ষার সর্বোত্তম ধর্ম হচ্ছে ছড়িয়ে দেওয়া। অর্থাৎ আপনি যা পারেন তাই আজকে থেকে শেখানোর চেষ্টা করেন। হোক আপনি ঘরে বসে শিখান, হোক আপনি একটা ভিডিও চালু করে সামনে থেকে কথা বলার চেষ্টা করেন। আপনি শুধু চেষ্টা করেন, যদি চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। কেউ মনে হচ্ছে মেসেজ করতেছে বা কিছু বলার চেষ্টা করছে। প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে স্যার, আপনি একটু কাইন্ডলি কষ্ট করে এটা একটু আবার রিজয়েন করেন প্লিজ, দেখতে পারবেন। সবাই কি দেখতে পাচ্ছেন প্লিজ একটু বলেন। এবার কথা হচ্ছে 2028 সালের ভিতরে আপনি যদি টিবিএড সেক্টরে টিকে থাকতে চান, আপনাকে যা যা করতে হবে, ডিজিটাল ট্রেনার সার্টিফিকেশন কাজ করতে হবে, এআই জেনারেটেড কারিকুলাম তৈরি করতে হবে,
আপনাদেরকে একটা অবাক করা বিষয় দেখাই যে আমি একটা সিভিএলএম তৈরি করছি সম্পূর্ণ এআই দিয়ে। আমি আপনাদেরকে একটু দেখাই, যেহেতু আমি সিভিটি এর ক্লাস করাই, আমি একটা সিভিএলএমকে নতুন করে উপস্থাপন করছি মাত্র 20 মিনিটে। মাত্র 20 মিনিটে দেখেন আপনি যে আমি কি করছি, এই যে সিভিটি আমার নাম সহ একদম সব কিছু একটা প্রম্পটের মাধ্যমে, এই যে মডিউল দেখছেন কত কালার, কত ইফেক্টিভ ওয়েতে, শুধুমাত্র একটা পেইড টুলসের মাধ্যমে আমি দেখেন সিভিএলএম এর পুরো একটা সিভিএলএমকে খুব সহজ করে কালারিং করে আপনাদের সামনে আমি উপস্থাপন করে ফেলেছি শুধুমাত্র এআই ব্যবহার করার কারণে। এখন বিষয় হচ্ছে যে আপনারাও তো ভাই ট্রেনার, আপনাদেরকেও এই ধরনের বিষয়গুলো জানতে হবে। দেখছেন এআই জেনারেটেড কারিকুলাম তৈরি করা জানতে হবে, অন্য ট্রেনারদেরকে মেন্টর করার সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ ওই যে দেখা যায় না গ্রামের চাচিরা যখন একসাথে থাকে, যখন আমার আম্মার বাসায় বা আমার আম্মুর কাছে সবাই এসে যখন জ্ঞান বুদ্ধি নিতে আসে, তখন না আমি মা হিসেবে আমার খুব ভালো লাগে যখন অন্যান্য চাচিরা আমার আম্মুর কাছ থেকে জ্ঞান নিতে আসে যে ভাবি এটা কিভাবে করা যায়, আপু এটা কিভাবে করা যায়, তখন আমার খুব ভালো লাগে। অর্থাৎ আপনি ট্রেনার হিসেবে তখনই সফল যখন দেখবেন আপনার পজিশনের ট্রেনাররা রাত 3টা বাজে 4টা বাজে আপনাকে মেসেজ দিয়ে বলবে যে স্যার আমি তো এটা নিয়ে সমস্যা আছি। স্যার আমাকে অলরেডি অনেক সিভিটি এর ট্রেনাররা মেসেজ দিয়ে বলে যে স্যার ওই যে স্কিলে কনভার্ট করব আমরা কোথায় কোথায়, কোন কোন এভিডেন্সে স্কিলে কনভার্ট করব, আমি বলে দিই সেলফ অ্যাসেসমেন্ট শিটে আমরা করব, অবজারভেশন চেকলিস্টে করব, এইভাবে আমি কোথায় কোথায় করতে হয় এগুলো বলে দিই, তখন আমার খুব ভালো লাগে। অর্থাৎ আপনাদেরকেও নিজেদেরকেও যারা ট্রেনার আপনাদেরকে এই দক্ষতাগুলো অর্জন করতে হবে। অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে আপনাদেরকে পার্টনারশিপে কাজ করতে হবে। আপনার কিছু ইনভেস্টমেন্ট থাকলে ওটা ইন্ডাস্ট্রিতে আপনি অ্যাটাচ করে দিবেন। আপনি যদি ভাই দক্ষ হন তাহলে আপনি ডিরেক্ট কথা বলবেন, আমি ঘরে বসে আর্ন করতেছি না, আমি চেষ্টা করতেছি না, আমি ডিরেক্ট প্রতিষ্ঠানকে ডিরেক্ট বিট করি যে আপনার প্রতিষ্ঠানে আপনি ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এর অ্যাসেসমেন্ট করান, ঠিক আছে বুঝলাম, আচ্ছা আমি আপনার এখানে একটা ব্যাচ করায় দিব, সম্পূর্ণ মার্কেটিং সহ সব কিছুর দায়িত্ব আমার, আপনি আমাকে পার স্টুডেন্টে কত টাকা দিবেন বলেন। এভাবে কথা বলি। ধরেন আমি যদি পার স্টুডেন্টে 500 টাকা করে লাভ করতে পারি, তাহলে আমার একটা ব্যাচে 5 6 30, যদি আমি 500 টাকা করেও লাভ করি 5 12 60 6000 টাকা লাভ হচ্ছে। তো একটা ব্যাচ করানোর জন্য আমার মনে হয় না যে এই রাস্তাঘাটে গিয়ে কথা বলতে হয়, মাইকিং করতে হয় বলে মনে হয় না। এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে বিনামূল্যে শিখতে হবে। দেখেন বিনামূল্যে শেখার কিছু রিসোর্স আছে, যেমন একটা হচ্ছে কোর্সেরা থেকে আপনারা বিনামূল্যে শিখতে পারবেন। এবার দেখেন গুগল ডিজিটাল গ্যারেজ, এইখান থেকে আপনারা বিনামূল্যে শিখতে পারবেন। এখন আপনারা যারা এটা শিখতে চাচ্ছেন আপনারা কি করবেন, গুগলে গিয়ে গুগল ডিজিটাল গ্যারেজ এটা লিখে সার্চ করবেন, করার পর আপনাদের অ্যাকাউন্ট চাইবে, আপনারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা এটাতে অ্যাকাউন্ট করে ফেলবেন, করে এখানে আপনারা কোর্স করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনারা একটু ভালো আনন্দ পাবেন। হ্যাঁ, গুগল ডিজিটাল গ্যারেজ, ওকে, আপনারা চলে যাবেন একটা ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন গুগল ডিজিটাল গ্যারেজ, ওকে লিখলাম। লেখার পর আপনারা এখান থেকে দেখেন অনলাইন কোর্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, অথবা ডিরেক্ট এখান থেকে এই যে গুগল ডিজিটাল গ্যারেজে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাদের কাজ হবে কি, এই যে সার্টিফিকেশন হ্যাঁ হ্যাজ বিন ডিসকন্টিনিউড, আমি যে কন্টিনিউ করি না এটা এখানে বলা হয়েছে আর কি। আচ্ছা এটাতে না ঢুকে তাহলে আমরা আরেকটাতে ঢুকি। আচ্ছা এভাবে চলে আসবেন। চলে আসার পর এই ডান দিকে এই সাইন ইন বা লগ ইন অপশন থাকবে, লগ ইন করে ফেলবেন। করার পর দেখেন এই বাম দিক থেকে অনেক কোর্স আছে, দেখেন এই যে এআই এর উপর কোর্স আছে, ক্লাউড কম্পিউটিংয়ের উপর কোর্স আছে, কমিউনিকেশনের উপর কোর্স আছে, ডাটা অ্যানালিসিসের উপর কোর্স আছে, ডিজাইনের উপর কোর্স আছে, ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোর্স আছে। ভাই আপনি যদি আপনার সময় থাকে আপনি এই ফ্রি কোর্সগুলো করেই কিন্তু অনেক কিছু শিখে ফেলতে পারবেন। এই যে দেখেন জেমিনির উপর কোর্স করাচ্ছে, এই যে এআই বুস্ট বাইট এই সম্পর্কে ক্লাস করাচ্ছে। যেমন ধরেন আমি আপনাদেরকে একটা দেখাই, যেমন ডিজিটাল মার্কেটিংটা একটু দেখাই। ডিজিটাল মার্কেটিং ক্লিক করলাম, শুধুমাত্র এগুলো সব কেটে দিয়ে আমি ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করব। ওকে, ডিজিটাল মার্কেটিং ক্লিক করার পর দেখেন এই যে এখানে কনফিডেন্ট বিল্ড করার জন্য আমাদেরকে শেখাচ্ছে। এখন এখানে শেখার জন্য আপনাদের কাছে কিছু প্রশ্ন করবে, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে একটু আপনারা অ্যানালাইসিস করবেন। করলে এই দেখেন মোটামুটি 413টা রিভিউ আছে। হ্যাঁ, এখানে আপনারা এই কোর্সগুলো এখান থেকে করতে পারবেন, ফ্রি কোর্সগুলো করতে পারবেন। এই সম্পর্কে আমি প্রয়োজনে ছোটো ছোটো করে ভিডিও দিব যে কীভাবে আপনারা কোর্সে এনরোল করতে পারবেন, কোর্স করতে পারবেন। আচ্ছা এরপরে আমাদেরকে যেটা করতে হবে, টিভিএট ই লার্নিং প্ল্যাটফর্ম অর্থাৎ বিটেপ অথবা এনএসডি এর যে ই লার্নিং প্ল্যাটফর্মগুলো আমাদেরকে তৈরি করতে হবে। ইউটিউবে দেখা যায় যে বাংলা এআই শিখি এই ধরনের কিছু চ্যানেল আছে, ওইখান থেকে আপনারা এআইটা শেখার চেষ্টা করতে হবে। এটা এখন থেকে শুধুমাত্র ডিজিটালি যারা এক্সপার্ট তাদের জন্য না,
টিভিএড সেক্টরে আপনি যদি বাইচে থাকতে চান, অর্থাৎ টিভিএড সেক্টর মানে কি? টিভিএড সেক্টর মানে তো যে এডুকেশন বেসড সিস্টেম, অর্থাৎ এডুকেশন ফিল্ডে যদি আপনি টিকে থাকতে চান আপনাকে এআই সম্পর্কে ধারণা রাখতে হবে। আচ্ছা, এইবার আমি একটু বলতে চাই যে সিঙ্গাপুর, জাপান এরা যদি পারে, এই দেশের মতো এইসব কান্ট্রির মানুষ যদি তারা তাদের যুবকদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারে, তাহলে আমরা কেন পারবো না? দেখেন, সিঙ্গাপুরের 2090 সালের সমস্যা ছিল কি? প্রযুক্তিগতভাবে তারা পিছিয়ে ছিল। জার্মানির সমস্যা কি ছিল? তারা থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে বিশাল পার্থক্য ছিল। তারা শুধু মুখস্থ করাইতো কিন্তু প্র্যাকটিক্যালি শিখাইতো না। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই অদক্ষ কর্মী এবং বেকারত্ব উচ্চ হার। মানে এদের তো ঠিক আছে, এদের সমস্যাটা বুঝলাম যে এটা ইয়ের মধ্যে, কিন্তু আমাদের সমস্যাটা খুব বেশি। এখন দেখেন, এই যে সিঙ্গাপুরের যে সমস্যা ছিল 1990 সালে, এই সমস্যাটা সমাধান করছে কিভাবে? শিল্পের সাথে পার্টনারশিপ করছে, ডিজিটাল ল্যাব স্থাপন করছে। অর্থাৎ তাদের কিসের সমস্যা ছিল? প্রযুক্তির অভাব ছিল, টাকা পয়সা কম ছিল, মনে করেন ল্যাব রুমের সেটআপের সমস্যা ছিল। তারা কি করছে? তারা বিভিন্ন এজেন্সিতে গেছে, গিয়ে বলছে যে আপনাদের তো অবশ্যই ডিজিটাল এক্সপার্ট লাগবে, সো আপনারা আমাদেরকে কিছু টাকা ইনভেস্ট করেন, আমরা আমাদের এই দেশে আমরা কিছু ল্যাব সেট আপ করতে চাই। তো ল্যাব সেট আপ করছে, আস্তে আস্তে তারা ট্রেন করাইছে। বর্তমানে তারা দেখেন আইটিই গ্র্যাজুয়েটরা এখন বিশ্বের সেরা কোম্পানিতে চাকরি করে। এই আইটিই মানে হচ্ছে দেখেন ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ এই সিস্টেম, এটা একটা সিস্টেম, হ্যাঁ। তো এই সিস্টেম থেকে পড়ালেখা করে বর্তমানে যারা গ্র্যাজুয়েট করেছে তারা বিশ্বের সবচেয়ে সেরা কোম্পানিগুলোতে কাজ করতেছে। এখন কথা হচ্ছে জার্মানির সমস্যা ছিল কি? তারা একটা মুখস্থবিদ্যায় পড়াইতো শুধু, তারা প্র্যাকটিক্যালি কিছু করতো না। এখন এইটা সমাধান করার জন্য ইন্ডাস্ট্রি টিভিএড পার্টনারশিপ কারখানার প্রশিক্ষণ করেছে। অর্থাৎ ওই যেখানে পোলাপান কাজ করবে এবং শিখবে, জানবে, থিওরিটিক্যালি শিখবে এবং হাতে কলমে শিখবে। যখন এটা করছে, এটা করার পর কী হয়ে গেছে? 70% কর্মীর কর্মসংস্থান সরাসরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে তৈরি করে দিয়েছে। দেখেন, তার মানে কী হচ্ছে? স্টাডি প্র্যাকটিক্যাল ট্রেনিং। এখন বাংলাদেশ যেটা করতেছে, বাংলাদেশ এখন সমস্যা সমাধান করার জন্য যেটা করতেছে, যেমন আমরা চেষ্টা করতেছি ডিজিটাল ট্রেনিং করানোর চেষ্টা করতেছি, শিল্পের সাথে তৈরি হয়ে, যেমন ওই যে আইএসসি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সাথে সম্পর্ক অ্যাফিলিয়েট হয়ে তারা এখন এই যে বিভিন্ন সংস্থা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এর বিনিময়ে 80% প্লাস কর্মসংস্থানের হার বেড়েছে। এখন কর্মসংস্থানের হার বেড়েছে, আমি দেখলাম 80% শুধুমাত্র ট্রেনার অ্যাসেসর হইতেছে, তাদের মোটামুটি স্যালারি আসতেছে। তারা মোটামুটি যদি 40-50টা অ্যাসেসমেন্ট করায়, প্রত্যেকটা অ্যাসেসমেন্টে 5,000 টাকা করে টিকলে অনেক টাকা টিকতেছে। কিন্তু বিষয় হচ্ছে যে আগামী দিনে, আগামী 27 সাল 28 সাল অবধি দেখবেন যে অ্যাসেসর ট্রেনারদের মান অনেক কমে গেছে। কারণ কি? হাজার হাজার অ্যাসেসর ট্রেনার বাংলাদেশে ঘুরবে, পড়ে থাকবে। তখন আপনারা কি করবেন? এখনই তো অলরেডি 15,000 টাকায় সিবিটিএ পাস করা ট্রেনার পাওয়া যায়। সো আপনারা যারা বলতেছেন স্যার আমার সিবিটিএ নাই, আমি এতগুলো স্কিলের উপর কম্পিটেন্ট হয়েছে, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন, একটা ভ্যাকেন্সি খালি থাকলে আমাকে বলবেন, আমি আপনাকে জবাব দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা থাকে না। যেখানে 15,000 টাকায় মেয়েরা, ছেলেরা সিবিটিএ কম্পিটেন্ট হয়ে চাকরি করতেছে, কাজ করতেছে, সেখানে আপনার আমি কীভাবে, আপনি সিবিটিএ করতেছেন, আপনারা আমি চাকরিতে ঢুকাবো? এই হচ্ছে বিষয়। সো আপনারা শুধুমাত্র ট্রেনার অ্যাসেসর হওয়ার আশা করবেন না প্লিজ। আপনারা যদি টিভিএড সেক্টরে টিকে থাকতে চান, অবশ্যই আপনারা একটা লং টাইম, একটা রিস্ক ফ্রি লাইফ লিড করার মতো একটা কিছু করেন, একটা কিছু শিখেন। আর মানে আপনারা ট্রেনার অ্যাসেসরও হবেন, অবশ্যই হবেন। এখন তাইলে কি বললাম, আমাদেরকে কি করতে হবে? কল টু অ্যাকশন, আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে আজকে থেকে আমাদেরকে গুগল ডিজিটাল গ্যারেজ, এখান থেকে আমরা বিনামূল্যে কোর্স করতে হবে এবং এআই টুলসের ব্যবহার শিখতে হবে। ডিজিটালি আমরা অনলাইনে ক্লাস করানোর সুযোগ করতে হবে ক্লাস, কারণ অনলাইনে অনেক মেথডে শেখার সুযোগ আছে, সময় বাঁচে, অনেক কিছু বাঁচে। এবার শেষ সময়ে আপনাদেরকে বলতে চাই যে ভবিষ্যতের সেরা পূর্বাভাস হলো নিজেই সেটা তৈরি করা। অর্থাৎ বর্তমানে এই যুগে আপনি ভালো কিছু করতে হলে আপনার একদম সরাসরি ট্রেনার লাগবে, মেন্টর লাগবে, বিষয়টা এরকম না। আপনার শুধুমাত্র দরকার ইচ্ছা শক্তি। আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। হাজার হাজার ভিডিও আছে সিভিটি এর উপর, হাজার হাজার ভিডিও আছে কোনো ট্রেনিং করার উপর। ইউটিউবে আপনি ঢুকেন আর শুধু সার্চ করা শিখেন, দেখবেন মানুষ সবচেয়ে সেরা মানের ভিডিওগুলো, সবচেয়ে সেরা ইফোর্টগুলো তারা দিচ্ছে। গতকাল রাত আমি একদম ফজরের পর ঘুমিয়েছি, এই সারা রাত ধরে আমি আপনাদেরকে নিয়ে কিভাবে কাজ করা যায় এগুলো রিসার্চ করেছি। সো এগুলাকে আমরা হেলায় ফেলায় না দেখে আমরা যদি কাজ করি তাহলে আমরা নিজেদেরকে আপডেট করতে পারবো,
শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারবো এবং টিভিএটকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। শেষ সময়ে আমি আবার টিভিএটের একটু সমালোচনা করতে চাই যে এই যে কথাগুলো বলেছি, এই পর্যায়ে এসে আমি অনেকগুলো কথা বলেছিলাম যে আমরা পুরাতন কারিকুলামে পড়ি। অনেকে বলবেন যে স্যার কে বলছে এটা, আমরা তো নতুন সিভিএলএমে পড়তেছি, কিন্তু অনেক সিভিএলএম আছে এখনও অনেক পুরাতন আমলের। সিভিএলএম আপডেট করতে হবে প্রতি 6 মাস পর পর, কারণ বড় বড় ভার্সিটিগুলোতে দেখা যায় যে গত 6 মাসে যেটার উপর করাইছে সেটা আগামী 6 মাস পর এটা ব্যাকডেটেড হয়ে যায়। তো সেই জায়গায় আমরা পুরাতন মাদাত আমলের সিএস নিয়ে পড়তেছি, ডিজিটাল দক্ষতার ঘাটতি আছে। আমাদের ট্রেনাররা সিবিটি লেভেল 5 পাস করতে হলে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হয়, ইংলিশের দক্ষতা থাকতে হয়, কিন্তু অনেক লেভেল 5 করা ট্রেনারদেরকে দেখছি যে এই পাওয়ার পয়েন্ট চালাতে পারে না। সো এটা দুর্ভাগ্যের বিষয়। অবশ্যই তারা অনেক কিছু জানে, আমি ছোটো করতেছি না কাউকে, আমি হাম্বল রিকোয়েস্ট করছি আপনারা আমার কথাগুলোকে খারাপভাবে নেবেন না। বিশেষ করে আমাদের ঘাটতিগুলো আমি তুলে ধরছি, গঠনমূলক সমালোচনা করার অধিকার আমি রাখি। সেই জায়গা থেকে দেখলাম শিক্ষার্থীরা পিছিয়ে আছে, শিক্ষার্থীরা অনেক ভালো কিছু করতে পারতেছে না। 4 নম্বরে বলেছিলাম যে অ্যাসেসররা ইচ্ছা করে দমায় রাখতেছে, সে মনে করতেছে আরেকজন অ্যাসেসর হয়ে গেলে আমার ইনকাম কমে যাবে, আমার এটা হয়ে যাবে, এই হয়ে যাবে। এখন এগুলোর উপর আস্তে আস্তে ডে বাই ডে বিষয়গুলোকে কঠিন করতেছে। এমনকি আপনার অকুপেশনের যিনি অ্যাসেসর, যে আপনার অ্যাসেসমেন্ট নিতে আসছে, আমি বিশ্বাস করি এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো অনেক অ্যাসেসর আছে যাদেরকে আপনি যদি বলেন যে স্যার আপনি আজকে আমাদের সাথে অ্যাসেসমেন্ট দেন, দেখবেন সে আপনাদের চেয়েও কম মার্ক পাবে। আমার মনে হয় যে সে কম্পিটেন্টও হবে না, এরকম অ্যাসেসর আছে। এমন কিছু কিছু শব্দ বর্তমানের টুলসগুলোতে আসে, ওই টুলসের অনুবাদ ওই অ্যাসেসররাও জানে না। সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেট কীভাবে জানবে? টুলস তৈরি করে ফেলতেছে চ্যাট জিপিটি দিয়ে। মানে আপনি পরীক্ষা দিবেন, আপনি পরীক্ষায় প্রশ্ন করবেন, এই প্রশ্ন তৈরি করতে হলে আপনাকে প্রশ্ন করতে জানতে হবে। আমরা সিভিটিতে শিখাই যে আপনি সবসময় মুখস্থ বিদ্যা থেকে প্রশ্ন ধরবেন না। মানুষ জানার 6টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে মানুষ মুখস্থ করে, দ্বিতীয় ধাপ হচ্ছে মানুষ বুঝে, তৃতীয় ধাপ হচ্ছে মানুষ অ্যাপ্লাই করে, চতুর্থ ধাপ হচ্ছে মানুষ অ্যানালাইসিস করে। এখন আপনি যদি শুধু মুখস্থবিদ্যা থেকে প্রশ্ন করেন বাংলাদেশের রাজধানীর নাম কি, চট্টগ্রাম কেন সেরা, চট্টগ্রামের সেরা খাবারের নাম কি, এগুলো তো ভাই আপনার মুখস্থবিদ্যা থেকে আসতেছে, কিন্তু আপনি আন্ডারস্ট্যান্ড লেভেল থেকে তো কোনো কোশ্চেন করতে পারতেছেন না। আপনাকে কোশ্চেন করতে হবে যে ধরেন আপনার প্রিন্টারটা নষ্ট হয়ে গেছে, সো এই সময় আপনি কিভাবে প্রিন্টারের বিকল্প কি মেথড বের করে আপনি কাজ করবেন, এই আন্ডারস্ট্যান্ড লেভেল থেকে আপনাকে কোশ্চেন করতে হবে। এখন আমরা কোশ্চেন করতেছি চ্যাট জিপিটি দিয়া, এবার টুলস এগুলো পাঠিয়ে দিচ্ছি। এনএসডিএ থেকেও কিছু টুলসের অ্যান্সার আসে যে ওই টুলসের ওই অ্যান্সারটাও ভুল, ওই অ্যাসেসর নিজেও জানে না এটা যে অ্যান্সার ভুল, কারণ অ্যাসেসর আপনাকে ফিডব্যাক দিচ্ছে না, আপনাকে সে ফিডব্যাক দিচ্ছে যে যতটুকু সে বুঝে ততটুকু ফিডব্যাক। অর্থাৎ আপনারা এখান থেকে যারা অ্যাসেসমেন্ট দিবেন, আপনারা, আমি বলবো যে আপনারা ভালো মানের একটা প্রতিষ্ঠানের অ্যাসেসমেন্ট মানে ট্রেনিংটা করবেন। অ্যাটলিস্ট আপনি যেন এই অ্যাসেসরকে বুঝতে পারেন, বলতে পারেন ভাই আপনার তো অধিকার, তাই না? আপনি 3000 টাকা 4000 টাকা দিয়ে একটা অ্যাসেসমেন্টে ভর্তি হয়েছেন, সো আপনি কেন আজকে কম্পিটেন্ট হলেন না তার পরিপূর্ণ অ্যান্সার আপনি আদায় করে ওই অ্যাসেসমেন্ট সেন্টার থেকে বের হবেন। আর ওই অ্যাসেসরও আপনাকে ফিডব্যাক দিতে অবশ্যই বাধ্য। সো এটা অবশ্যই যেন ইফেক্টিভ ওয়েতে হয়। তো আজকের এই পুরো সেশনটা কেমন হয়েছে, প্লাস কেমন হয়েছে বলতে এটা আমি জিজ্ঞেস করব না, কারণ আপনারা বলবেন স্যার ভালো হয়েছে। এই ভালো হয়েছে বলতে আমি এগুলো শুনতে চাই না। হ্যাঁ, আমি শুনতে চাই যে কি শিখতে পারছেন আজকের এই সেশনটা থেকে, কি শিখতে পারছেন, যে টিভিএট সেক্টরের ভবিষ্যৎ গুড অর নট গুড অর ব্যাড, কী সম্পর্কে ধারণা পেলেন, বা এখানে আমাদেরকে চেঞ্জ করা উচিত নাকি আমাদের হোপকে চেঞ্জ করা উচিত। আপনারা অনেকে হয়তো আশা করছেন যে এখানে এই সেমিনারে জয়েন করলে আজকে টিভিএট সেক্টরের অনেক খারাপ দিক দেখবো বা অনেক ভালো দিক দেখবো, টিভিএট সেক্টরে কাজ করা ঠিক হবে না হয়তো, বা এরকম যুক্তি আমি শুনবো না, এরকম না। আমি আপনাদের সামনে ওভারঅল বিষয়গুলোকে উপস্থাপন করে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনারা একটু প্লিজ যদি শেয়ার করেন, আমি একতরফা কথা বলে গিয়েছি, এটা ভালো না, যদিও অনলাইন সেশন। এখন যদি আপনারা যারা আমার অবশ্যই যারা পেইড ব্যাচে যুক্ত হয় তাদেরকে আমি কথা বলতে বাধ্য করি। সো এখন একটু প্লিজ আপনারা একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেহেদী হাসান স্যার ভালো আছেন? জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমি সিবিটি লেভেল 4 অ্যাসেসমেন্ট একবার দিয়েছি, নটিফাইড হয়েছে, এখন ডি অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। আর এমনিতেই আমি একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করতেছি। আচ্ছা, আপনার এটা দেখা হচ্ছে আমার বেসিক। যে আপনার দেখায় টিভিএট সেক্টরের একটা দুর্বলতা, একটা সফলতা একটু শেয়ার করবেন প্লিজ। টিভিএট সেক্টরটা নিয়ে আপনার একটা খারাপ দিক, আপনার মনের একটা ভালো দিক, একটা নেগেটিভ দিক শেয়ার করেন প্লিজ, আমরা একটু জানি।
আমার কাছে যেটা ভালো লাগছে টিবেটের যেই মানে লার্নিং যে স্টাইলটা যেভাবে ডিজাইন করা হয়েছে, হুম, ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। চমৎকার। ডিজাইনের ভিতরে যাই থাকুক, মানে দ্য ওয়ে অফ সিস্টেম অফ লার্নিং বা টিচিং যেভাবে তারা সেট করে দিছে ক্রাইটেরিয়াটা, হুম, যে স্যান্ডউইচ মেথড বা অ্যাসেসমেন্ট করার জন্য একজনকে স্যান্ডউইচ মেথড তাকে নোটেট করলো, তাকে মানে তার সমস্যাটা বুঝে, এই ব্যাপারগুলো আমার কাছে এখানে আসার পরে খুব ভালো লাগছে। চমৎকার। কারণ এই জিনিসটা এই জন্যই ভালো হয়েছে, কারণ এই জিনিসটা আসলে আমরা ফরেন থেকে আসছে তো, হুম, ওদের সিস্টেমটা গুড। আর চমৎকার। নেগেটিভ যে জিনিসটা হয়েছে, একটা ছোট উদাহরণ দিয়ে বলি, হুম, আমরা পার্টনারশিপ অ্যাক্টে একটা ধারা আছে যে ১,০০০ টাকার বেশি যদি মানে হয়, যদি কেউ যদি পার্টনারশিপ যদি না হয়, পার্টনারশিপ বিজনেস যদি নিবন্ধিত না হয়, হুম, ১,০০০ টাকার বেশি যদি পাওনা থাকে এটার জন্য মামলা করতে পারবে না। তো এই আইনটা যখন করা হয়েছে তখনকার সময় ১,০০০ টাকা এরকম ঢাকা শহরে এরকম কয়েক কাঠা জমি কিনা ফেলা যেত। ধরেন ঢাকা শহর অর্ধেকটা জায়গা, আপনি অনেক বড় জায়গা আছে, বর্তমানে যদি কয়েকশো কোটি টাকার জায়গা আপনি ওই সময় ১,০০০ টাকায় কিনতে পারতেন, আচ্ছা। যদি আমি একটা ক্যালকুলেশনে বলি। হুম, সেই ১৯৩২ সালের আইন এখনো পর্যন্ত আমরা ওই ১,০০০ টাকায় পড়তেছি। ওইটা যেমন ব্রিটিশরা যখন করে গেছে তখন ঠিক ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে আপনি যেটা বললেন যে যুগের সাথে আমরা যেটা আপডেট করি নাই, এই কারণে ওই জিনিসটা এখন এটাই ব্যাকডেট হয়ে গেছে। কিন্তু জিনিসটা ভালো ছিল তৎকালীন সময়ের জন্য। তো এখন আমাদের আমি লাস্ট একটা অ্যাসেসমেন্টে যেই পাইছি, অ্যাসেসর পাইছি, উনি কোশ্চেন করার পরে পুরা সিভিলিয়ানটা সামনে এনে ধরে, আপনি যা বলবেন ওইটার সাথে যদি না মিলে আপনার উত্তর মাইনাস। তো উনি আমাকে এরকম একটা কোশ্চেন করছিল, এরকম টাইপের যে ক্লাসে কি কি করা যাবে না। আচ্ছা। তো আমি ওনাকে বললাম যে এই কাজগুলো করা যাবে না। উনি আমাকে বলতেছে যে আপনার উত্তরটা হয় নাই। তাই আমি বললাম যে স্যার, আমি যে কথাগুলো বলছি এগুলো কি আদৌ ক্লাসে করা যাবে? বললো যে না, আপনার কথাও ঠিক করা যাবে না, কিন্তু এখানে লেখা নাই তার জন্য আপনি নাম্বার পাবেন না, অতএব আপনি কাটা, আপনার নাম মার্কস কাটা। দেখেছেন? এটা হলো একজন অ্যাসেসর। আবার আরেকজন অ্যাসেসর এরকম আমি দেখছি যে উনি বলতেছে যে আপনি যা বলছে আমার এখানে যে কোশ্চেনটা করছে আপনার যদি কাছাকাছিও যায় তাইলে আমি আপনার মার্ক দিয়ে দেবো। এখন ব্যক্তিভেদে সব জায়গায় ডিফারেন্স আছে আর কি। এটা হলো আপনার ওই যে আপনি প্রথম যে কথাটা বলছিলেন ওই কথাটার আমি জাস্ট আপনার সমর্থনের কথাটা বললাম। আরেকটা কথা যেটা বলছেন যে এখন আমাদের করণীয় কি, আমার কাছে মনে হয় কি, ডাক্তার আপনাদের প্রতিনিয়ত বেড়েছে, শিক্ষকও প্রতিনিয়ত বেড়েছে, এরপরে দেখবেন কিছু কিছু শিক্ষকের বাড়িতে মানে বা তাদের কোচিং সেন্টারে বলেন বা তার বাসায় বলেন স্টুডেন্ট জায়গা দিতে পারে না। কিছু কিছু ডাক্তার আছে তার কাছে আপনি ৪ দিন আগে থেকে সিরিয়াল দিয়েও আপনি তার সিরিয়াল পাবেন না, আরেকজন আপনার ডাকতেছে। আবার কিছু কিছু মানে এরকম সব জায়গায় আমরা যদি আমাদের নিজেদের দক্ষতাটা ওই লেভেলে নিতে পারি, একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে আপনাকে আর আমার মনে হয় না যে কাউকে এরকম জায়গায় আপনাকে আটকানোর মতো কারো কোনো ক্ষমতা নাই। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সবাই আটকাইতে পারে। যেমন আপনিও জানেন আমিও জানি, যেমন আপনিও ট্রেনিং তো সবাই করায়। জি। আপনি যেমন স্যার যেভাবে প্রত্যেকটা জিনিস ডেটা, এই যে অনেক এই একটা প্রেজেন্টেশনের জন্য আপনি অনেক পরিশ্রম করছেন, বোঝা গেল অনেক ডেটা আপনি করে নিয়ে আসছেন। হ্যাঁ, হুম, অনেক ডেটাবেজ আপনি দিছেন যে বিভিন্ন দেশের অনেক কিছু, মানে এগুলো যে ডেটাগুলো, এই যে ডেটাগুলা, এই ডেটা আরেকজন মনে করেন যে এই যে আপনি এত অ্যানালাইসিসটা করলেন, কারণ আপনার সাথে ইন জেনারেল আরেকজন ট্রেনার তো কখনোই এক হবে না। তা আপনি তো সবার চেয়ে এমনিতেই আলাদা থাকবেন। সঠিক। এখন তো আমি এই ওই যে জিনিসগুলো সবার থাকা উচিত, তাই না? জি সবার জি থাকা উচিত। আর সিবিটিএ সিস্টেম নিয়ে আমি একটু কথা বলি এদিকে। সিবিটিএ সিস্টেমে কিন্তু আচ্ছা, আমার আমার কিছু জি জি প্লিজ প্লিজ। আমার আরেকটা জিনিস একটু আছে, এখন আমরা যারা এই সেক্টরে সব একদম সবকিছু মানে এই সেক্টরে যারা আছে তারা তো এই সেক্টরে উঠতেছে, যেমন আমরা যারা এই সেক্টরে পুরোপুরি যুক্ত না, আদার্স প্রফেশনের সাথে জড়িত, হ্যাঁ, আমাদের আসলে এই সেক্টরে আসাটা ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎটা কি, যারা আমার মতো এরকম আরো তো অনেকেই আছে আচ্ছা। এখন যারা আপনি কোন অকুপেশনে আছেন সেটা একটু শুনি। আমি বলছিলেন আরেকবার, মনে নাই। আমি এমনিতেই ওই যে কনস্ট্রাকশন সেক্টরে আমি রড বাইন্ডিং এ একবার একটা লেভেল 2 করা আছে আর কি। আচ্ছা। তো এগুলোতে রড বাইন্ডিং, ওই যে মেশন টেশন এগুলোতে করা, আর মূলত হচ্ছে যে জাস্ট একটা করতে হবে লেভেল 2, এর জন্য ওই কনস্ট্রাকশন সেক্টরে করা আছে, এই আর কোনো কিছু না। প্রথমত অ্যান্সার হচ্ছে যে
টিভিএড সেক্টরে আসা মানে ট্রেনারের অ্যাসেসর হিসেবে আসা, এই কনসেপ্টটা দূর করতে হবে। এখন আপনি কিন্তু অলরেডি টিভিএড সেক্টরেই আছেন, আপনি কিন্তু যেহেতু আমাদের এখান থেকে কোর্স করেছেন, টিভিএড থেকে কোর্স করেছেন, আপনি কিন্তু টিভিএডের একটা ক্লায়েন্ট, আপনি কোর্স করেছেন অলরেডি, আপনি কিন্তু এটাতে অ্যাটাচ আছেন। এখন বিষয় হচ্ছে যে আপনি যেহেতু ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আপনি চাইলে পাশাপাশি অ্যাসেসর হতে পারেন, কারণ অ্যাসেসরদেরকে এখন ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা তাদেরকে অ্যাসেসর হিসেবে কাউন্ট করে। এখন আপনি যদি একজন সেরা অ্যাসেসর হইতে পারেন, তাহলে আপনি ওইভাবে অ্যাসেস করে শিক্ষার্থীদেরকে আপনি ছাড়লেন, মার্কেটে ছাড়লেন, এটা একটা ভালো হয়। আর আপনি আস্তে আস্তে যখন রিসোর্স পার্সন হবেন, তখন আপনি টিভিএডকে পরামর্শ দিতে পারবেন, কারণ আপনার অভিজ্ঞতা থাকবে, কারণ আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। এখন ওই যে আমি স্টুডেন্টদেরকে বলি যে, অনেকে বলে যে স্যার আমি কী নিয়ে কাজ করব, আমি তাদেরকে বলি আপনারা কী কী পারেন লিখেন। তো ছেলেরা মেয়েরা দেখি লেখে আমি সাইকেল চালাতে পারি, আমি ভাত রান্না করতে পারি। এখন আমি বলি যে এই 20টা যে লিখলেন আপনি, এই 20টার মধ্যে কোন 4টা খুবই গুরুত্বপূর্ণ, ওই 4টা লিখেন। তখন বলে স্যার আমি রান্না করতে পারি, স্যার আমি সেলাই কাজ করতে পারি। তো বলছি তাহলে এগুলো দিয়ে ইনকাম করা যায় কিনা বলেন, বলে হ্যাঁ করা যায়, তাহলে আপনি এটাই করেন। অর্থাৎ মানুষের যা দরকার, মানুষের যা প্রয়োজন, আপনি তা নিয়ে কাজ করবেন। এখন ঝালমুড়ি বিক্রি করেও মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছে, আবার ঝালমুড়ি বিক্রি করেও মানুষ সংসার চালাতে পারতেছে না। এখন বিষয় হচ্ছে যে আপনি টিভিএড সেক্টরে আসবেন কিনা, টিভিএড সেক্টরে আপনি লেগে থাকবেন কিনা, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে। এই দেখেন, অবশ্যই আপনারা এখানে যারা আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো টিভিএড সেক্টরে আপনাদের চেয়ে ইফোর্ট বেশি, আর আপনাদের চেয়ে বেশি ইফোর্ট আছে বিদায় আজকে কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে একটি সেমিনার করিয়েছি, এবং এই সেমিনারে আপনাদেরকে এই 1 ঘন্টার মতো সময় ধরে আমি ধরে রাখতে পেরেছি। এটাই আমার সফলতার জায়গা। সো আপনি পরিশ্রম করে যদি থাকেন, টিকে থাকেন, অবশ্যই আপনি টিকে থাকবেন। আর লাইফ ইজ দ্য গেম অফ কম্পিটিশন, জীবনটাই হচ্ছে ভাই প্রতিযোগিতার খেলা, টিকে থাকতে হবে, এ হচ্ছে বিষয়। এটা সবার অ্যান্সার তো এটা, এই জন্য সবাইকে বলে দিলাম। সো কিছু কিছু মেয়েরা আছে, আপুদেরকে নিয়ে একটু কথা বলি। অনেক আপুরা একটা, হ্যাঁ তানজিম স্যার, আপনার রাশিদ স্যার আপনার কথা বলতে দিব, যে অনেক মেয়েদের জন্য ছেলেদের জন্য টিভিএড সেক্টরে কিন্তু সমান অধিকার, তাই না? সমান অধিকার, কিন্তু দেখা যায় যে একজন ছেলে রাত 3টা 4টা 5টা বাজে বের হইতে পারে, বা ঢাকায় গিয়ে অ্যাসেসমেন্ট দিতে পারে, কিন্তু একটা মেয়ে দিতে পারতেছে না। এখন এই যে এই মেয়েদের পক্ষ থেকে যে এই সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। একজন ম্যাম আছে আমার, আমি মহিলা টিটিসি রাহিমা ম্যামের স্টুডেন্ট। হ্যাঁ, সো ম্যাম শিক্ষার্থীদেরকে বলতো, মেয়েদেরকে বলতো যে তুমি আমার ক্লাসে একজন নারী হয়ে প্রবেশ করেছ, ক্লাস থেকে যখন বের হবা, কোর্স যখন শেষ করবা, তখন তুমি আমার এই ক্লাস থেকে একজন প্রকৃত মানুষ হয়ে বের হবা। সো ম্যামের কথা থেকে আমি বুঝতে পেরেছি মানুষ এবং মহিলা মানুষ এই দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। সো নারীদেরকেও আমি অ্যাপ্রিসিয়েট করলাম, আপনারাও এই সেক্টরে এগিয়ে আসেন, অনেক দূর আগাতে পারবেন ইনশাল্লাহ, আপনাদের সুযোগ সুবিধা আছে। রাশেদ স্যার আপনি কথা বলতে চেয়েছিলেন, প্লিজ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলম স্যার? আল্লাহু আকবার। স্যার আপনি আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি স্যার। স্যার আমি খুব খুশি স্যার, আপনার শিক্ষার্থী হয়ে আপনি আমার এখানে। আল্লাহু আকবার স্যার। না না না, ইটস ওকে। আপনার সেশনটা শুরু থেকে থাকার চেষ্টা করছি, মাঝে মাঝে হয়তো বের হয়ে গেছি, জি স্যার। কিন্তু মানে থাকার চেষ্টা করছি। যথেষ্ট ইফেক্টিভ ছিল এবং সময় উপযোগী হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আপনার বেশ ইনফরমেটিভ। ইটস এ গুড সাইন, ভেরি গুড সাইন। এবং আপনি যে এফোর্ট দিচ্ছেন, ইটস মানে ভেরি অ্যাপ্রিসিয়েটেবল, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। থ্যাংক ইউ স্যার। জাস্ট আমি একটু মানে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে টিভেট ইজ এ হলিস্টিক ইকোসিস্টেম, মানে আমরা যদি বলি। সো এইখানে এই ইকোসিস্টেমের হলিস্টিক ইকোসিস্টেম এই কারণে বলা হয় যে এইখানে সকলে উইন উইন সিচুয়েশনে থাকে। টিভেটের বিউটিটা হচ্ছে এইটা, যে এইখানকার অল স্টেক হোল্ডারই জিতে যায়, কেউ হারে না। মানে না লার্নার, না ট্রেনার, না ইনস্টিটিউট, না ডোনার, না ইন্ডাস্ট্রি, সবাই উইন উইন সিচুয়েশনে থাকে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে হলিস্টিক ইকোসিস্টেম। তো ইকোসিস্টেমের প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা স্টেক হোল্ডার ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি স্যার। তো আপনি সবগুলো কভার করার চেষ্টা করছেন, মানে আমি আপনাকে ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। এটাকে আরো রিস্কফুল করা যায়, এবং এআই ড্রাইভেনে গিয়েছেন। জি এআই ক্ষেত্রে আমি জাস্ট একটা কথাই বলবো, এআই ইজ এ টুলস,
এআই জাস্ট একটা টুলস, ধারালো অস্ত্র, অত্যন্ত ধারালো অস্ত্র। এই ধারালো অস্ত্র যদি ঠিকমতো ব্যবহার না করা যায়, মিসইউজ হয়ে গেলে ভালোর থেকে খারাপ কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সঠিক। সো আগে আমাকে কোর কম্পিটেন্সিস গুলো অর্জন করতে হবে। অর্থাৎ এআই যে ইনফরমেশন দিবে বা এআই যে আমাকে যে তথ্যগুলা দিবে, সেই তথ্যগুলার অথেন্টিসিটি, রিলায়েবিলিটি, ফেয়ারনেস, তিনটা জিনিস এবং ভ্যালিডেশন, এই চারটা জিনিস যাচাই করার ক্যাপাবিলিটি আমার থাকতে হবে। সঠিক স্যার। আদারওয়াইজ এআই এআই ড্রাইভেন ইনফরমেশন পাবলিকলি প্লেস করা থেকে আমাদের বিরত থাকতে হবে। বর্তমান আমরা অনেক এআই ড্রাইভেন বা এআই ডাটা ড্রাইভেন ইনফরমেশন দেখি, জাস্ট কপি পেস্ট করে আমরা মানে পাবলিকলি প্লেস করে দেই, বাট ওইটার এই অথেন্টিসিটি, ওই যে চারটা বললাম যে এই জিনিসগুলা কিন্তু মানে যাচাই হয় না। এর জন্য কিন্তু মানুষ লাগবে। এআই জাস্ট এ টুলস। তো আমাকে চালাইতে হবে কিন্তু খুব ভালো হবে, দক্ষ হাতে। আইদার গলা কেটে যাবে, চুল কাটার নাপিত যদি চুল কাটতে যে কান কেটে ফেলে তাহলে কিন্তু বিপদ। কেচি ধারালো, চুল ঠিক মতো কাটতে পারলে খুব ভালো চুল কাটা হবে, কিন্তু চুল কাটতে যে যদি কান কেটে ফেলে তাহলে কিন্তু বিপদ। ঠিক আছে? সঠিক স্যার। তো এই জায়গাটা খুব কিন্তু কেয়ারফুলি হতে হবে। এই জন্য কিন্তু যখন আমরা এআই শিখি, মানে এআই নিয়ে কথা বলি না কেন, ওইটার একটা ইথিক্যাল ইউজ অফ এআই এরকম একটা পার্ট আছে বা কম্পিটেন্সিস আছে। আলামিন, আপনি যেটা বলবো যে এটা হচ্ছে আপনার প্রতি আমার মানে একটা ফিডব্যাক বলতে পারেন, নট সাজেশন, একটা ফিডব্যাক। এনএসডিআর একটা সিএস আছে, ইমার্জিং এআই ফর ইমার্জিং টেকনোলজি, লেভেল 6। জি স্যার। আপনি ডাউনলোড করে দেখেন, ইটস আ ভেরি রিসফুল সিএস। সিবিএলএম মনে হয় এখনো আসে নাই, বাট ওর কম্পোনেন্ট বা সিএসটা আপনি ক্র্যাক করতে পারেন। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের টিভেটের জন্য, টিভেট প্রফেশনালদের জন্য এআইটা কোন দিকে নিয়ে যাওয়া যাবে। আই হোপ যে ইটস মানে আপনার জন্য হেল্পফুল হবে। ইনশাআল্লাহ স্যার। আর- স্যার প্লিজ একটু আমাকে নামটা আবার একটু বলবেন স্যার। এআই ফর ইমার্জিং টেকনোলজি। জি। তো সবার উদ্দেশ্যে একটু বলতে চাই যে এতক্ষণ আপনারা যার কথা শুনেছেন, যার মুখনিসৃত বাণী শুনেছেন, উনি আমার শ্রদ্ধেয় স্যার। আমি স্যারের সাথে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে। অনেক অনেক শিক্ষার্থীরা স্যারের কাছ থেকে সিবিটিএ শিখে। সো আমি স্যারের কাছ থেকে সিবিটিএর পাশাপাশি মানে স্যারের সুপারভাইজে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যা তখন বাস্তবতার খাতিরে আমার মনে হয়েছিল যে না, আমার উপর সেটা প্রেশারাইজ হচ্ছে বা আমার মনে হচ্ছে যে আমার এটা ঠিক না। কিন্তু ওই দিনটাই আজকে আমাকে অনেক হ্যাপি করতেছে। স্যারের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, আজীবন কৃতজ্ঞ থাকবো। আশা করি আপনারাও কৃতজ্ঞ থাকবেন, কারণ স্যারের অনেকগুলো মূল্যবান কথা এখানে শেয়ার করেছে। আচ্ছা, আর একটা বিষয় আলামিন, যদি একটু 1 মিনিট 2 মিনিট সময় পাই তাহলে আর একটা কথা একটু শেয়ার করতে চাই। জি স্যার প্লিজ। আচ্ছা, আর একটা জিনিস আমাদের হচ্ছে, ওই যে আপনি যেটা বললেন খুব যথার্থ বলছেন যে পারসেপশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি কোন পয়েন্ট অফ ভিউতে কি দেখতেছি। তো আমাদের স্টেক হোল্ডার ম্যাপিংটা, এটা আপনিও মানে আমরা যখন কক্সবাজার একসঙ্গে কাজ করছি, স্টাফ ডেভেলপমেন্ট একটা ওয়ার্কশপে কিন্তু আমরা এই জিনিসটা আলোচনা করছিলাম। আমার মনে পড়তেছে না ওই ওয়ার্কশপে আপনি ছিলেন কিনা, যে আমরা বলি যে আমাদের টিভেট সেক্টরে হু ইজ আওয়ার ক্লায়েন্ট। জি স্যার। এখানে যারা আছেন, আপনার ডিউ টু আলামিনের পারমিশন আমি সকলের কাছে এই কোশ্চেনটা রাখতে চাই যে হু ইজ আওয়ার ক্লায়েন্ট। একটা টিভেট ইনস্টিটিউট বা টিভেট স্টেক হোল্ডার যারা আছে, অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ ইনস্টিটিউট প্রধান, আইদার ইনস্টিটিউটের মানে হোয়াট এভার যাই হই না কেন, তো আমাদের ক্লায়েন্টকে হু ইজ আওয়ার ক্লায়েন্ট? সবাই স্যার, একজন স্টুডেন্ট সহ, স্টুডেন্টের বাবা মাও ক্লায়েন্ট। ওকে, এইটার সঙ্গে কি সবাই একমত? আপনি একটু যারা আছেন আমি আলামিন মাইন্ড করতেছেন না তো? না স্যার, মানে আপনার প্রোগ্রামে আমি সকলকে কোশ্চেন করতেছি। না স্যার প্লিজ। মেহেদি স্যার, আপনি সবাই একটু কথা বলেন যারা কথা বলতেছেন। হ্যাঁ, আপনারা কি সকলে একমত? জি স্যার, আমার কাছে মনে হয় যে কাইন্ডলি যদি all আরেকবার are clients. ভালো হতো, মানে হচ্ছে মেবি নেটের সমস্যা, আমি কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই। কাইন্ডলি আরেকবার রিপিট করলে ভালো হতো স্যার। অ্যাজ এ টিভেট স্টেক হোল্ডার আপনি হতে পারেন একজন অ্যাসেসর, একজন হতে পারেন একজন ট্রেনার,
হতে পারে একজন ইনস্টিটিউট প্রধান বা ইনস্টিটিউটের মালিক বা ইনস্টিটিউটের ম্যানেজার, হোয়াটএভার। এই হু ইজ আওয়ার ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টকে। আমি এখানে অপিনিয়নটা আমার মনে হয় স্যার টিবেটের এই সংজ্ঞা অনুযায়ী আমার কাছে যেটা মনে হয়েছে যতটুকু আমি তো আর এভরি স্টেক হোল্ডার ইজ এ ক্লায়েন্ট। ওকে, ওকে, পয়েন্ট অফ ভিউতে আপনার করলাম। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। টিভেটের সংজ্ঞা যেটা আছে, আলামিন আপনার নিশ্চয় মনে আছে, ওইখানে কিন্তু আমরা বলতেছি ইটস অ্যান এডুকেশন সিস্টেম ফর কি এমপ্লয়মেন্ট। ডেভেলপমেন্ট, যে এডুকেশন হ্যাঁ, এন্ড এমপ্লয়মেন্ট। হ্যাঁ, ইটস এডুকেশন অ্যান্ড ট্রেনিং সিস্টেম ফর এমপ্লয়মেন্ট, তাই না? জি স্যার। For better productivity to ensure the hygiene and safety measurement. আচ্ছা, প্রোডাক্টিভিটি কোথায় হয়? তাহলে আমরা কি প্রোডাকশন করতেছি অ্যাজ এ টিভেটের? আমরা যত স্টেক হোল্ডার আছি, প্রজেক্ট, ট্রেনার, ইনস্টিটিউট, কি প্রোডাকশন করতেছি? স্কিলস। Skill people, sir. Skill people. স্কিলস পিপল, নট স্কিলস, স্কিলস পিপল, ঠিক আছে? দক্ষ জনশক্তি। এ যাবে কোথায়? নিবে কে? ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি। তাহলে হু ইজ আওয়ার ক্লায়েন্ট? ইন্ডাস্ট্রি আমাদের ক্লায়েন্ট। Industries. ইন্ডাস্ট্রি আমাদের ক্লায়েন্ট। কারণ আমি যে জামাটা বানাচ্ছি সেটা যে কিনবে, যে ব্যবহার করবে, সে আমার ক্লায়েন্ট, নাকি? সঠিক স্যার, জি। ট্রেনি ইজ নট আওয়ার ক্লায়েন্ট, ট্রেনি ইজ আওয়ার র ম্যাটেরিয়াল, কাঁচামাল। অদক্ষ ট্রেনি কাঁচামাল, ওকে আমি ট্রেনিং দিচ্ছি, দক্ষ জনশক্তিতে রূপান্তর করতেছি, প্রোডাক্ট রূপান্তর হচ্ছে। আনস্কিল হ্যান্ড স্কিল হ্যান্ডে রূপান্তর হচ্ছে। কাঁচামালটাকে আমি সাজিয়ে গুছিয়ে প্রোডাক্ট বানাচ্ছি, দিচ্ছি কাকে? ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিকে। টিভেট ইকোসিস্টেমে অনলি ক্লায়েন্ট ইজ ইন্ডাস্ট্রি, আর কেউ ক্লায়েন্ট না, আর সবাই স্টেক হোল্ডার। এই প্রোডাক্টটা তৈরির জন্য বাকি সব কম্পোনেন্ট লাগে। ডোনার ফান্ড দিচ্ছে, ইনস্টিটিউট প্রোডাকশন সেন্টার তৈরি করতেছে, মেকানিজম ডেভেলপ করতেছে, পলিসি মেকাররা মেকানিজম ডেভেলপ করতেছে, অথরিটি কোয়ালিটি অ্যাসুরেন্স করতেছে, বাট দিন শেষে প্রোডাক্ট কিন্তু স্কিলস ম্যান পাওয়ার, সঠিক। তাই না? নিচ্ছে ইন্ডাস্ট্রি। সো এই জন্য কিন্তু বলা হচ্ছে যে টোটাল ফোকাস অন দ্য ইন্ডাস্ট্রি। তো আমাদের এই পারসেপশন বা আমাদের এই যে পাইপলাইন বা এই ইকোসিস্টেমের যে ম্যাপিং, মাইন্ড ম্যাপ, এইখানে আমাদের শুরু থেকে হচ্ছে মিসকনসেপশন। আমরা কিন্তু আইএসসি রিফর্ম করছি, কারণ সিএস গুলো আইএসসি ডেভেলপ করে দেবে ফর দ্য ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট। দেখেন টোটাল সিস্টেমটা লেবার, আই এম অলসো লেবার, ঠিক আছে? এই স্কিল ম্যান পাওয়ার তৈরির একটা ছোট কম্পোনেন্ট হয়তো আমি কাজ করতেছি সাপ্লাই চেনের একটা ছোট জায়গায়, গার্মেন্টসে যে সাপ্লাই চেন, আমি হয়তো একটা হাতা লাগাচ্ছি, আলামিন হয়তো বোতামটা সেলাই করতেছে, ঠিক আছে? এইভাবে কিন্তু একটা টোটাল সিস্টেমটা দাঁড় হচ্ছে। তো আমাদের টার্গেট রাখতে হবে, তাহলে ক্লায়েন্ট যদি ইন্ডাস্ট্রি হয় তাহলে আমাদের যা কিছু করতে হবে না কেন ক্লায়েন্টের চাহিদা অনুসারে করতে হবে। জি স্যার। এই একটা জিনিস যদি ঠিকঠাক মতো মাথায় রাখতে পারি, এখানে আমরা যারা আছি ইকোসিস্টেমের সঙ্গে জড়িত, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে আমাকে মানে ক্লায়েন্টের চাহিদা জানতে হলে ক্লায়েন্টের কাছে যেতে হবে। তার মানে টিভেট ইকোসিস্টেমের অল স্টেক হোল্ডার শুড বি, বলবো না, মাস্ট বি কানেক্টেড উইথ দ্য ইন্ডাস্ট্রি, মাস্ট বি। এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই টোটাল ইকোসিস্টেমের চেঞ্জ আসবে না, এবং টোটাল গ্যাপটা এই একটা জায়গায়। থ্যাংক ইউ আলামিন, মানে অনেক কথা বলে ফেললাম, হয়তো মানে আমি জানি না ঠিক বললাম কিনা বা আপনাদের সঙ্গে কিছু ভ্যালু অ্যাড করতে পারলাম কিনা, আই ডোন্ট নো, অবশ্যই বাট পেরেছেন, আই স্যার। ট্রাই, ঠিক আছে? Thank তো you, sir. নেক্সট আলামিন, আপনি আপনার এই যে প্রেজেন্টেশন, এই জায়গাটা আমি আই বিলিভ যে আপনি এটাকে একটু নোট করবেন বা পিক করে নেক্সট প্রেজেন্টেশন বা নেক্সট এই ধরনের প্রোগ্রামে এই জায়গাটা একটু ফোকাস করবেন। হঠাৎ আমাদের সিবিএলএম এ ক্লায়েন্ট হিসেবে সকলের বর্ণনা আছে, ইটস এ মিসকনসেপশন, এবং ওইটা 12 সালের পরে কারেকশন হওয়ার কথা ছিল, কারেকশন হয়নি। বাট অরিজিনালি টিভেট ইকোসিস্টেমের ক্লায়েন্ট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, আর বাকি সবাই হচ্ছে আমাদের স্টেক হোল্ডার বা কম্পোনেন্ট বলতে পারি আমরা।
ঠিক আছে? জি স্যার। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল থিং। স্যার ইটস ওকে। একটু প্রশ্ন করতে চাই স্যার, এই যে সিবিটি এর যে সিস্টেম আছে এখানে সিবিএলএম এর আপডেট, সিবিটি এর যে কোর্সটা এখানে সিবিএলএম আপডেট হতে পারে কিনা স্যার, এই সম্পর্কে একটু জানতে চাই। ওকে, এটা বিষয়টা হচ্ছে যে অলরেডি টোটাল সিবিএলএম আপডেট নয়, এভিডেন্স ডকুমেন্ট অ্যাসেসমেন্ট মেথড, মানে অ্যাসেসমেন্টটাকে আরো ফেয়ার করার জন্য আপনি আপনার আলোচনায় আনছেন বিষয়টা জি স্যার। যে অ্যাসেসরদের, আমরা যারা অ্যাসেসমেন্ট নেই আমরাই বিভিন্ন জায়গায় মানে পারসেপশন ভিন্ন ভিন্ন হয়, সঠিক। কনসেপ্ট ভিন্ন ভিন্ন, রিলায়েবিলিটি মেনটেন হয় না স্যার। রিলায়েবিলিটি মেনটেন হচ্ছে না। রিলায়েবিলিটি মেনটেন করার জন্য বা রিলায়েবিলিটিটাকে আর একটু এনশিওর করার জন্য কিছু চেঞ্জ আসতেছে। তা সিএস চেঞ্জ না, কিন্তু অ্যাসেসমেন্ট মেথড, অ্যাসেসমেন্ট টুলস এবং অ্যাসেসমেন্ট প্রসেস, এই জায়গাগুলোতে চেঞ্জ আসতেছে। তো সিএস যতক্ষণ চেঞ্জ না হচ্ছে ততক্ষণ সিভিএলএম চেঞ্জের কোনো সুযোগ নেই। আচ্ছা। ঠিক আছে? আর এটা গেলো একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে এইটা হলেও এটা আপাতত আমরা মাথা থেকে ঝেড়ে ফেলি, কারণ এনএসডিএ কোনো একটা জিনিস বা যে কোনো অথরিটি একটা জিনিস শুরু করার আগে একটা লম্বা প্রসেসে যায়। তারা প্রথমে একটা নোটিশ করবে, একটা পিরিয়ডিক টাইম, যে আগামী 2 মাস বা 3 মাসের ভিতরে এটা চেঞ্জ হবে। তারপরে যারা অ্যাসেসর হিসেবে কাজ করতেছি আমরা, আমাদেরকে একটা ওরিয়েন্টেশন দিবে। ওরিয়েন্টেশন দেওয়ার পর যারা ট্রেনিং করাচ্ছেন তাদেরকে একটা ওরিয়েন্টেশন দিবে। এরপরে যে এটা ইমপ্লিমেন্টেশন আসবে। সো আমার জানা মতে সবকিছু হয়ে গেছে, ফাইলটা সাইন হলে এই প্রসিডিউর নোটিশ হবে। তো সেই নোটিশ ফাইলটা এখনো সাইন হয়নি। তো যত সাইন হওয়ার পরও আমরা 2-3 মাস সময় পাবো সবকিছু মিলে। আর সরকারি কাজ, বাংলাদেশের সরকারি কাজ অলওয়েজ ডিলে। তো মানে এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই। আর আজকে যে একজনের সঙ্গে কথা ছিল যে সিবিটি এর ফ্রেমওয়ার্ক জি। বা স্টাইল এটা বিশ্বব্যাপী এক, কন্টেন্ট ডে টু ডে আপডেট হয়, কিন্তু সিবিটি এর যে স্ট্রাকচার, যে মেথড, যে ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক। এখন জাপান এক কন্টেন্ট পড়াচ্ছে, আমি এক কন্টেন্ট পড়াচ্ছি, মডুলে যে কিছুটা ডিফারেন্স হয় এবং এটা আপডেট হবে, এটাই নিয়ম। ঠিক আছে? কারণ টেকনোলজি আপডেট হচ্ছে, ইনফরমেশন আপডেট হচ্ছে, সাইকোলজিক্যালি আপডেট হচ্ছে, আমরা অনেক কিছু আছে। কনটেক্সট, টোটাল কনটেক্সটটা যখন আপডেট হচ্ছে তখন কন্টেন্ট আপডেট হয়, স্ট্রাকচার চেঞ্জ হয়। স্ট্রাকচার এটা এই ফ্রেমওয়ার্ক ঠিকই থাকবে। ঠিক আছে? জি স্যার। স্যার আমি সহ আমরা সবাই অনেক কৃতজ্ঞ স্যার আপনার প্রতি, আপনি আসছেন, আমাকে সবসময় বরাবরই অ্যাপ্রিসিয়েট করেন। অনেক ধন্যবাদ স্যার। না, আমরা তো ভাই দাড়ি পেকে গেছে, এখন নিউ জেনারেশনকে ডেফিনেটলি করতে পারে। আমি একটা কথা বলি, অনেক বেশি সময় নিয়ে ফেলতেছি, আই ডোন্ট নো, না সমস্যা নেই যে স্যার, সবারই অ্যাজ এ ট্রেনার হিসেবে আমাদের কাজ শুধু ট্রেনিং করা না, আইডিওলজি ট্রান্সফার করা। আমরা আমাদেরকে অবশ্যই একটা আইডিওলজি ট্রান্সফার করতে হবে এবং আমরা আইডিওলজি ট্রান্সফার করি, এটাই নিয়ম। আমি প্রথম দিন যে অ্যাসেসরকে দেখছি, সে অ্যাসেসরের বিহেভিয়ার আজ পর্যন্ত আমার সাবকনসিয়াস মাইন্ড ওইটাই হয়তো ফলো করে। আমি প্রথম যে ট্রেনারকে দেখছি সিবিটি এর, সেই ট্রেনার আমার সাবকনসিয়াস মাইন্ড আলটিমেটলি ওইটাকেই ফলো করে, আমি বুঝিও না। তো আইডিওলজি ট্রান্সফার হয়। সো আমরা এখানে যারা আছি অ্যাজ এ ট্রেনার, ফ্যাসিলিটেটর, অ্যাসেসর, হোয়াট এভার, আমরা যাই হই না কেন, আমাদেরকে এই জিনিসটা সবসময় খুব মাথায় রাখতে হবে যে আমরা শুধু স্কিল ট্রান্সফার করি না, আমরা শুধু নলেজ ট্রান্সফার করি না, উই শুড অলসো ট্রান্সফার আইডিওলজি, আওয়ার আইডিওলজি। সো একটা মানে কি বলবো, যে অনুকরণীয় আইডিওলজি আমাদের ভিতরে গ্রো করতে হবে এবং সেটাও ট্রান্সফার করতে হবে। তো আমরা সেই চেষ্টাটা করি। আপনারা যারা সময় দিচ্ছেন, এটার পিছনে টাইম ইনভেস্ট করতেছেন, ডেফিনেটলি দরকার আছে। এরকম আলামিন আরো 100 বলবো না, আরো 1000 দরকার সামনে যেদিন আসতেছে। খুব শীঘ্রই আগামী 6 মাসের ভিতরে আপনারা খুব ভালো একটা সুখবর পাবেন, কাজ করে কুল পাবেন না ইনশাল্লাহ। এখনই বললাম না, বাট একটা ভালো সুখবর আসতেছে ইনশাল্লাহ, আপনারা মানে কাজ করে কুল পাবেন না। তো এরকম আলামিন তখন 1000 দরকার হবে। তো হোক না, কেন অ্যাপ্রিসিয়েট করবো না ভাই? অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। বরং আপনার কাছ থেকে আপনারা যত পিছনে সময় দেবেন, যে পরিমাণ অ্যানালাইসিস করতেছেন আপনারা, যে পরিমাণ টাইম ইনভেস্টমেন্ট করতেছেন, আপনাদের কাছ থেকে আমরা আরো নতুন নতুন ইনফরমেশন শিখতেছি। উই আর অলসো লার্নিং ফ্রম ইউ। যে আমি তো বলি, আমি হচ্ছে লাইফ লং লার্নার, আমি সবসময় শেখার ভিতরেই থাকি ভাই।
এবং শেখার জন্য আপনাদের সঙ্গে মানে আপনাদের কাছ থেকে কিছু নেয়ার উদ্দেশ্যে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, বুঝছেন? থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ আলামিন, কিপ ইট আপ। এবং আপনাদের সকলকে থ্যাঙ্কস যে আলামিনের প্রোগ্রামে আমার কথা এত সময় ধৈর্য ধরে শুনেন, আর আলামিনকে মেনি মেনি থ্যাঙ্ক যে এতগুলো কথা বলার সুযোগ করে দিলেন। নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। জাকারিয়া সাকিব ভাই, আপনি কিছু বলতে যাচ্ছিলেন? স্যার আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাকে ফোন দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক তো ইউ। এই অনবদ্য সুন্দর একটা সেশনে আমি আসলে শুরু থেকে থাকতে পারিনি, এই জন্য আসলে নিজের প্রতি আফসোস হচ্ছে। আমি আসলে জয়েন করেছি 10টার পরে যখন ডিসকাশন সেশনটা শুরু হয়। ডিসকাশনে যতটুকু বুঝতে পেরেছি অনেক ইনফরমেটিভ একটা সেশন ছিল, এটা মিস করেছি। তো আলামিন স্যার, আপনার প্রতি অনুরোধ থাকবে যে এই সেশনটা কি ভিডিও রেকর্ড হয়েছে? জি, রেকর্ড। হ্যাঁ, ক্লাসটা কি পাওয়া যাবে কিভাবে? এই রেকর্ডটা আমরা আমাদের একটা চ্যানেলটা একটু দেখাই দিচ্ছি আমি, প্লিজ যদি একটু ডোন্ট মাইন্ড প্লিজ সবাই। হ্যাঁ জি, এই যে আমাদের একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে আমি এই চ্যানেলটা গ্রোথ করতেছি। হ্যাঁ, আমি কিন্তু সিভিটি এর ক্লাস করাই। সো এই চ্যানেলটাতে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। এই সুযোগে যেহেতু আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম, সেই সময় একটু বলি, আমার এই চ্যানেলে আপনারা এই যে এখানে দেখেন প্লে লিস্টে চলে আসলে এই সিভিটি এর পুরাতন ব্যাচের আমি অনেক প্রতিষ্ঠানে ক্লাস করিয়েছি, বেসিক কিছু ক্লাস দিয়েছি, এভিডেন্স চেক করিয়েছি, এটার ক্লাস দিয়েছি, ডেমো প্রেজেন্টেশনের ভিডিও এখানে রয়েছে, আমি অনলাইনে শিক্ষার্থীদের মক টেস্ট নিয়েছি, সেটার ভিডিও রয়েছে। এখানে সিভিটি এর রিটেন এক্সাম সলিউশন নিয়ে আমি কিছু সিরিজ করেছি, প্রত্যেকটাতে অনেকগুলো ভিডিও রয়েছে। এরকম করে আপনাদেরকে এই চ্যানেলটাতে ভিডিওটা আপলোড করে দিব, প্লাস আমি আপনাদের গ্রুপে এটা শেয়ার করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ নাজমুল উদ্দিন স্যার কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ। বেলাল স্যার, বেলাল রাইহান স্যার, স্যার শুরু থেকে ছিলেন। স্যার আমি শুরু থেকে ছিলাম। ভালো লাগলো আপনার সেশনটা, খুবই ভালো লাগলো। স্পেশালি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর 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 পরামর্শ দেওয়ার জন্য। স্যার একটু আপনার পরিচয়টা যদি একটু জানাতেন স্যার। আচ্ছা, আমার একটা ইন্ট্রো ভিডিও আছে। হ্যাঁ, ওই ইন্ট্রো ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তাহলে একটু দেখে ফেলবেন প্লিজ। হ্যাঁ, নাকি এখন দেখাতে হবে? না, আমরা আপনার চ্যানেলটা যেহেতু দেখলাম, তো আমি আপনার চ্যানেলটা ঘুরে আসবো নিশ্চয়ই। সেখানে অবশ্যই আরো আরো প্রয়োজনীয় বা ভালো ভালো কিছু পরামর্শ পাবো ইনশাআল্লাহ, এই আশা রাখতেই পারি আপনার প্রতি। তো অসংখ্য ধন্যবাদ। আসলে আমার ওইভাবে আর কিছু বলার নাই আসলে। আচ্ছা, তাহলে একটু ওয়েট করবেন প্লিজ। আমি একটা ইন্ট্রো রেডি করে রেখেছি। হ্যাঁ, সেই ইন্ট্রোটা আমি আপনাদেরকে এখন তাহলে দেখাচ্ছি। আর এই ফাঁকে কেউ যদি কিছু বলতে চান প্লিজ একটু বলতে পারেন। আচ্ছা, একটা ওয়ার্ড আছে ইংলিশ ফর ওয়ার্ক, এটা যদি আমরা লেভেল পাস করি তাহলে আসলে এটা আসলে আমার ভবিষ্যতে এটা আসলে মানে এটা দিয়ে আমি কি করতে পারবো এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, চমৎকার। ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2, এটার উপর কি আমার কোনো ক্লাস দেখেছিলেন আপনারা? আমি কিন্তু এটার উপরেও ট্রেনার। হ্যাঁ, আমি ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 বাংলাদেশের সর্বপ্রথম যে অ্যাসেসমেন্ট হয়েছে, ওই অ্যাসেসমেন্টে আমি ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2তে কম্পিটেন্ট হয়েছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনি যদি ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2তে কম্পিটেন্ট হন, আপনার সুযোগ সুবিধাটা কী হবে? আপনি একটা সরকারের কাছ থেকে একটা স্বীকৃতি পেলেন যে আপনি ইংরেজি জানেন। ঠিক আছে, এখন আপনি বাইরে কোথাও গেলেন বা আপনি কোনো একটা সরকারি জবের জন্য আপনি আবেদন করলেন, তখন যদি দেখেন না এই ছেলেটা মোটামুটি স্বীকৃত একটা সার্টিফাইড ইংলিশে এক্সপার্ট। হ্যাঁ, ওই যে আমরা কিন্তু সিভিতে ঠিকই লিখি যে আমি ইংলিশে ফ্লুয়েন্ট, বাংলায় ফ্লুয়েন্ট, এভাবে লিখি, কিন্তু বিষয় হচ্ছে যে আপনার যদি এই কাগজটা থাকে, স্বীকৃতি সনদটা থাকে, এটা কিন্তু অনেক দূর আগানো যায়। আর ট্রেনার অ্যাসেসর ফিল্ডে তো অনেক কাজ, সেটা তো আপনারা জানেনই। তাহলে আমি একটু কষ্ট করে আমার ইন্ট্রো ভিডিওটা একটু চালু করি। হ্যাঁ, প্লিজ দেখেন তাহলে, যেহেতু ভাইয়া জানতে চেয়েছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনার। 2025 সাল থেকে ঢাকা সাভারে অবস্থিত টুইস্টন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সিভিটি অ্যান্ড এ অকুপেশনের মাস্টার ট্রেনার হিসাবে দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি স্মার্ট ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউটে দীর্ঘ 3 বছর ধরে ডিজিটাল মার্কেটিংয়ের উপর ক্লাস কন্ডাক্ট করছি।
বর্তমানে আমি চট্টগ্রামের স্মার্ট ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে অফলাইনে কর্মরত রয়েছি। নওগাঁ জেলার মান্দা উপজেলায় ফজলুল হক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাসেট প্রজেক্টের আন্ডারে ডিজিটাল মার্কেটিং লিড ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেছি। এর পাশাপাশি চট্টগ্রামের এসডিএস মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এবং কক্সবাজারের একাডেমি অফ ইনফরমেশন টেকনোলজি এআইটির ডিজিটাল মার্কেটিং লিড ট্রেনার এবং মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেছে। এছাড়াও ক্লাসি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভিডিও এডিটিং ট্রেনার হিসেবে কাজ করেছি। শিক্ষা জীবনে আমি ইসলামিক স্টাডিজ এবং হাদিস বিষয়ে ডিগ্রি অর্জন করার জন্য নিয়মিত অধ্যয়ন করে যাচ্ছি। এসএসসি এবং এইচএসসি অর্থাৎ দাখিল এবং আলিম পরীক্ষায় জিপিএ 5-তে উত্তীর্ণ হয়েছি। আলহামদুলিল্লাহ সরকারি স্কলারশিপ পাওয়ার সৌভাগ্য হয়েছে। সবথেকে বড় অর্জন হলো সেটা হচ্ছে যে উপজেলার সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার স্বীকৃতি পেয়েছি। টিভিএস সেক্টরে ডিজিটাল মার্কেটিং লেভেল 3, 4, 5, 6 এই অকুপেশনগুলোর উপর কম্পিটেন্ট হয়েছি এবং গ্রাফিক ডিজাইন লেভেল 2, 3, 4, 5 এই বিষয়গুলোর উপর আমি কম্পিটেন্ট হয়েছি এবং কম্পিউটার অপারেশন লেভেল 3, আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এবং ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 অকুপেশন সমূহের উপর আমি কম্পিটেন্ট হয়েছি। এই সকল অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কিভাবে আত্মবিশ্বাসের সাথে ক্লাস কন্ডাক্ট করতে হয় এবং একজন দায়িত্বশীল মেন্টর হিসেবে কাজ করতে হয়। আমি বিশ্বাস করি একজন ভালো ট্রেনার যিনি শিক্ষার্থীর সম্ভাবনায় বিশ্বাস করেন এবং তাকে বাস্তব জীবন ও ক্যারিয়ারের জন্য প্রস্তুত করেন। আশা করি আমার সম্পর্কে জানার জন্য এতটুকু এনাফ। এছাড়া এরপরে আর অন্য কোনো বিষয়ে কিছু জানার থাকলে প্লিজ বলতে পারেন। আর কেউ কথা বলতে চান প্লিজ? স্যার একটা কোশ্চেন ছিল, প্লিজ পারমিশন দিলে আমি একটু বলতাম। প্লিজ। জি, আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে সাধারণত কোন মানে একটা অ্যাসেসর একাধিক লেভেল কমপ্লিট করেও তো অ্যাসেসর হতে পারে এবং একটা লেভেল কমপ্লিট করেও সে সেটার বেসিসে অ্যাসেসর হতে পারে সিবিটি অ্যাপ্লাই করে। কিন্তু আমার আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমাদের কোনটা বেছে নেওয়া উচিত, মানে আই মিন যে হচ্ছে একজন ব্যক্তি একাধিক স্কিল একাধিক লেভেল শেষ করতেছে অথচ তার প্রতিটা পার্টিকুলারলি লেভেল ভিত্তিক তার হচ্ছে যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু স্কিল নেই তার, অথচ একজন একটার উপরে একটা সেক্টরের উপরেই হচ্ছে সে লেভেল শেষ করছে। সাপোজ হচ্ছে কেউ গ্রাফিক ডিজাইন শেষ করতেছে, ডিজিটাল মার্কেটিং হয়তো গ্রাফিক ডিজাইন একটা লেভেল শেষ করতেছে, ডিজিটাল মার্কেটিং একটা শেষ করতেছে, কম্পিউটার অপারেশন করছে, পাশাপাশি আইটি সেক্টর বাদে আদার্স যেগুলো আছে যেমন হচ্ছে ইংলিশ ফর ওয়ার্ক, তারপরে হ্যান্ড স্টিচিং, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আদার্স। তো হচ্ছে একাধারে লেভেলগুলো শেষ করলো অথচ তার প্রতিটা লেভেল ওয়াইজ সেই নলেজটা নেই, সেই স্কিলটা নেই যে সে মানে প্রতিটা লেভেল ওয়াইজ সে একজনকে ট্রেন আপ করতে পারবে। অথচ সে একাধিক লেভেল শেষ করে না, যে কোনো একটা দিকে একটা লেভেলের উপরই সে হচ্ছে সিবিটিআর দিতে চাচ্ছে, সেটার বেসিসে সে ট্রেনার এবং অ্যাসেসর হতে চাচ্ছে। তো হচ্ছে কোনটা মানে মোস্ট কাইন্ড অফ কোনটা বেশি গুরুত্বপূর্ণ, লেভেলগুলো শেষ করতে হবে নাকি হচ্ছে একটা লেভেলের উপরে সেই স্কিলটাকে পারফেক্ট তার আয়ত্তে আনতে হবে, নাকি একাধিক হারে সে 15-20টা লেভেল করে যাক অথচ তার কোনো জ্ঞান থাকলো না, মানে কোনটা ভালো হতো? চমৎকার একটা বিষয়। আমি আপনার প্রশ্ন থেকে একটা বিষয় বুঝতে পেরেছি। আপনি হয়তোবা সংক্ষিপ্ত করে এই প্রশ্নটাই করতে চেয়েছিলেন যে আমার অনেকগুলো অকুপেশনের উপর লেভেল করা আছে, এখন আমি সিবিটিএ লেভেল 4 পাস করব, এখন আমি কোন লেভেলের উপর সিবিটিএটা করব, এটা? হ্যাঁ, আংশিক এটাও আবার হচ্ছে আমি যেটা বোঝাইতে চাইলাম, পরে আমি সবগুলো বলছি। আমার লেভেল বলতে আমি করছি হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 3 করছি, গ্রাফিক ডিজাইন লেভেল 3 করছি, ডিজিটাল মার্কেটিং লেভেল 3 করছি, আর নন সার্টিফাইড আমার গ্রাফিক ডিজাইন লেভেল 2 এন্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং লেভেল 3 আছে। ইনশাআল্লাহ আগে বসার ইচ্ছা আছে, দেখা যাক। মানে ওই দুটো নন সার্টিফাইড, আমার সার্টিফিকেট নেই। অ্যাজ এ আমি একটা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানে ট্রেনার হিসেবে আছি গ্রাফিক ডিজাইনের। তো আমি বেশ কিছু জিনিস রিয়েলাইজ করলাম, যেহেতু আমাদের প্রতিষ্ঠানেও একাধারে অ্যাসেসমেন্ট চলতে আছে, অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আমি এখন ট্রেনার হিসেবে আছি। এখানে আমার ম্যামও নিজেও আছে, আমি যার থেকে গ্রাফিক ডিজাইন শিখছি সেই ম্যামও এখানে আছে, গ্রুপে অ্যাড আছে, হয়তো ম্যাম শুনছে আমার কথা।
আচ্ছা, উম, আহ, এখানে আমি সেই আপনাকে ক্ষেত্রে আমি অ্যান্সারটা করে ফেলি, আমার মাথা থেকে চলে যাবে প্লিজ আপু একটু। জি আমি আপনাকে অ্যান্সার করে ফেলি। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি মনে করতেছেন যে সিবিটি অ্যান্ড এ এটা কোনো একটা অকুপেশনে করতে হয়। এটা ভুল কনসেপ্ট। সিবিটি অ্যান্ড এ এটা আলাদা একটা কোর্স। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং করেছেন না, এইটা শুরু হয়েছে লেভেল 3 থেকে। ডিজিটাল মার্কেটিংয়ের লেভেল 1 আছে, শুনেছেন কখনো? কথা না বলেন। না 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 ডিজিটাল লেভেল মার্কেটিং 2 লেভেল লেভেল 1 2 নেই। নাই। কেন নাই? কেন কেন না? নাই? এটা শুনতে হবে। আপনি বুঝেন, ডিজিটাল মার্কেটিং একটা অকুপেশন, গ্রাফিক ডিজাইন একটা অকুপেশন, সিবিটিএ এটা একটা অকুপেশন। এখন সিবিটি এর কখনো লেভেল 1 শুনছেন? সিবিটি এর লেভেল 2 নাই, সিবিটি এর লেভেল 3 নাই। সিবিটি এর লেভেলটা শুরু হয়েছে 4 থেকে। ড্রাইভিং এর লেভেল 1 2, লেভেল 3 শুরু হয় নাই কিন্তু। এখন আপনাকে এটা বুঝতে হবে যে লেভেল 1 মানে কি। লেভেল 1 মানে হচ্ছে বস যা বলবে তা করবেন। লেভেল 2 মানে হচ্ছে একাধিক বস যা বলবে তা করবেন। লেভেল 3 মানে হচ্ছে আপনার বস যা বলবে তা করবেন এবং আপনি নিজে থেকে একটু স্বাধীনতা পাবেন। এই জন্যই ডিজিটাল মার্কেটিং মানে স্বাধীনতা পাবেন আপনি। আর লেভেল 4 মানে হচ্ছে পূর্ণ স্বাধীনতা পাবেন। এখন ধরেন আপনি একজন ট্রেনার হওয়ার পর আপনাকে যদি লেভেল 1-এ ট্রেনার হিসাবে ট্রেনার থাকতো, তাহলে কী হতো? ওই ট্রেনার বলতো সবাই পড়েন, এটা ট্রেনারে আরেকজন ট্রেনার বলতো, একজন সুপারভাইজার বলতো, দেন ট্রেনার বলতো সবাই পড়েন। মানে একজনের সুপারভিশনে সে কাজ করতো। এখন লেভেল 4 মানে হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারবে। এই জন্য একজন ট্রেনারকে লেভেল 1 2 3 পাস করতে হয় না। অর্থাৎ ওই যে আপনি বললেন যে স্কিল পার্ট, আমি কম্পিউটার করেছি, ডিজিটাল করেছি, গ্রাফিক্স করেছি, আমি একটাতে দক্ষ না, আমি একটাতেও দক্ষ না, আমি সবগুলোই পারি, কিন্তু আসলে কোনোটাতেই এক্সপার্ট না। এখন বিষয় হচ্ছে যে আপনি সিবিটিএ পাস করলে আপনি নিজে শিখবেন কিভাবে পড়াতে হয়। এবার কি আপনি অ্যান্সারটা ক্লিয়ার করতে পাচ্ছেন কিনা? যেমন ধরেন আপনি কম্পিউটারের উপর আপনি এভিডেন্স করতে পারেন না, সমস্যা নাই, কিন্তু আপনি যখন সিবিটিএ পাস করে ফেলবেন তখন কিন্তু আপনি সার্টিফাইড ট্রেনার, তখন কিন্তু আপনি সার্টিফাইড অ্যাসেসর। দেন তারপর আপনি কি করবেন? আপনার যেইটাতে আপনার অ্যাসেসমেন্ট নিতে ইচ্ছা, আপনি অ্যাসেসর পুলে আবেদন করার সময় আপনি বলবেন আমি ইংলিশ ফর ওয়ার্ক 2-তে অ্যাসেসমেন্ট নিতে চাই। আপনি বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপর অ্যাসেসমেন্ট নিতে চাই। আপনার যদি ওইটার উপর এক্সপিরিয়েন্স বেশি থাকে তাহলে আপনাকে সে দিয়ে দিবে। যদি আপনার এক্সপিরিয়েন্স কম থাকে, আপনারা অনেকেই জানেন যে 4 বছরের মতো এক্সপিরিয়েন্স দেখাতে হয়। সো 4 বছরের এক্সপিরিয়েন্স যদি আপনার ইংলিশ ফর ওয়ার্কে না থাকে, তা আপনি ওটা নেবেন না। তাছাড়া আপনারা যারা আমার সাথে অ্যাটাচ থাকবেন, আপনাদেরকে কিন্তু আমি অ্যানালাইসিস করে দিব যে কোন অকুপেশনের উপর আপনি অ্যাসেসর হলে আপনি অ্যাসেসমেন্ট বেশি পাবেন এবং আপনার আর্নটা বেশি হবে। এগুলো কিন্তু আমি রিসার্চ করে দিই। মুন্নি আপু, আপনি একটু বলেন আপনার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, প্লিজ একটু বলেন। জি 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 স্যার আমি বুঝতে পারছি। পুরো প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে? থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আর কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ। দাদা আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছি, গেট খোলার জন্য কল দিচ্ছে। আচ্ছা, যেহেতু আর কোনো কিছু বলার নাই, আপনাদের জন্য শুভকামনা রইল। ওই যে আমাদের শ্রদ্ধেয় রাশেদ স্যার যে কথাটা বলে গিয়েছে যে টিভিএড সেক্টরের ভবিষ্যৎ এটা ডিপেন্ড করে আপনার উপর, ক্লায়েন্টের উপর। আমরা যদি ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচে কাজ করি, ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড হয়, তাহলে ভাই আমরাও স্যাটিসফাইড, তাহলে আমাদেরও ইনকাম হবে, আমরাও ভালো করতে পারবো। অর্থাৎ আমরা যদি যুবকদেরকে লার্ন করাতে পারি, আমরা যে যে জায়গাতে আসি, আমরা যদি আমাদের সর্বোচ্চটুকু দেই, তাহলে আমরা ভালো করতে পারবো। আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা ট্রেনার হিসেবে কাজ করবেন, আপনারা আপনাদের ট্রেনারদের সম্মানটা যেন সবসময় অক্ষুণ্ণ থাকে। কোনো একজন লার্নার যেন কখনো বলতে না পারে যে এই স্যারের ঘাটতি আছে। বলতে পারবে, কিন্তু কখনো নেগেটিভ ওয়েতে যেন না বলতে পারে। এই জায়গাটা থেকে আপনারা অবশ্যই সবসময় ফিডব্যাক নেবেন। অবশ্যই আমারও অনেক ঘাটতি আছে, সবারই ঘাটতি আছে, ফিডব্যাক তো নিতে হবে। ফিডব্যাক নিয়ে নিয়ে আপনাকে প্রতিনিয়ত আপনাকে আপডেট করতে হবে। সো আজকের মতো এতটুকুতেই রেখে দিতে চাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় স্যার এখনও আছে। আর কেউ কিছু বলতে চাইলে লাস্টবারের মতো বলতে পারেন প্লিজ। আমার কাছে একজন টাকা নিতে আসছে, তো নিচতলা দাঁড়িয়ে আছে, বাসা যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আপনারা আল্লাহ তাআলার অশেষ কৃপায় শেষ পর্যন্ত ছিলেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল, অনেক দোয়া রইল, আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। স্যার শেষ মুহূর্তে স্যার প্লিজ বলেন স্যার। না, আপনি জাস্ট এটা শেষ করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে, দ্যাটস ইট। জি স্যার, জি ঠিক আছে স্যার। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আপনারা প্রত্যেকে সুস্থ থাকেন, যে সুস্থতার সীমানা নেই। আপনারা প্রত্যেকে ভালো থাকেন, যেই ভালো থাকার সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্ত প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।